সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দূরে কাছে, দেশ কিংবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমার দিকে তাকিয়ে আছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটা এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। দর্শক বন্ধুরা, গুরুজনেরা মাঝে মাঝে একটা কথা বলে খুব খেয়াল করে দেখবেন যে দুই নৌকায় পা দিয়ে কখনো নদী পার হওয়া যায় না। আর কোনো মানুষ যদি দুই নৌকায় পা দিয়ে নদী পার হতে যায় তো মাছ দরিয়ায় গিয়ে তার কী অবস্থা হয়, আপনি যদি আজকে মাসুদ ভাইয়ের জীবনের এই বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন তবে তা হারে হারে বুঝবেন। দর্শক বন্ধুরা, মাসুদ ভাইয়ের জীবনের গল্পটা হবে প্রত্যেকটা মানুষের জন্য ভীষণ শিক্ষণীয়। তাই সবাইকে বরাবর মতো রিকোয়েস্ট করে যাচ্ছি গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার নাম এমদাদুল হক মাসুদ, আমার বাড়ি চট্টগ্রাম। দর্শক শ্রোতা, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, আমার একটা বড় বোন সহ একটা ছোট বোন। আমাদের পরিবারটা একটা উচ্চবিত্ত পরিবার। আমার বাবা বাংলাদেশ নৌবাহিনীর একজন অবসরপ্রাপ্ত অফিসার্স। ছোটবেলা থেকে বাবা মামাকে ভীষণ ভালোবাসা দিয়ে বড় করেছে। যেহেতু আমি তাদের একমাত্র একটাই ছেলে সন্তান, তার জন্য তারা আমাকে জীবনে কখনো কোনো অভাব দেয়নি। আমি অনেক ভালোবাসা পেয়ে বড় হই। যাই হোক, আমাদের বাসায় কিছু কাজের লোক আছে। আমাদের বাসায় 2টা কাজের ছেলে আছে অ্যান্ড 2টা কাজের মেয়ে আছে। আর এছাড়া আছে আমাদের বাসায় একজন ড্রাইভার। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমাদের বাসায় যে ড্রাইভারটা আছে উনি, আমরা জন্ম হবার পর থেকে ওনাকে দেখতেছি। আমার আব্বা ওনাকে প্রচুর পরিমাণ ভালোবাসে। মানে উনি আমাদের ড্রাইভার কিন্তু যেন আমাদের পরিবারের একজন সদস্য। অ্যান্ড ওনার বাসা হচ্ছে আমাদের বাসার নিচে, মানে আমরা যে বিল্ডিংয়ে থাকি এই বিল্ডিংটা আমাদের নিজেদের বিল্ডিং। তো বিল্ডিংয়ের নিচে আমার আব্বা ওনাকে একটা রুম দিয়ে দিছে। তো ওনার হচ্ছে একটা ছেলে একটা মেয়ে আছে। ওনার বড় মেয়ের নাম হচ্ছে কুলসুম। তো ওনার বড় মেয়ে আর বড় ছেলে, ওনার ছেলে মেয়েরা মিলে হচ্ছে আমাদের বাড়িতেই থাকে। মানে উনি যে আমাদের ড্রাইভার এটা আমরা কখনো কারো কাছে পরিচয় দিই না, এবং আমার আব্বাও কখনো ওনাকে ড্রাইভার হিসেবে দেখে না। দেখা যায় আমার যদি বাসায় ভালো কোনো রান্না করি তাহলে আমার মা কী করে টিফিন বক্স ভরে ওই ড্রাইভারের বাসায় দিয়ে আসে। ওনাদের সাথে আমাদের সম্পর্কটা খুবই ভালো। ড্রাইভার হিসেবে আমি কখনো ওনাকে দেখি না। এভাবে যেতে যেতে একটা সময় আমার বরাবর বিয়ে ঠিক হয়। তো আমার বরাবর বিয়ে যখন ঠিক হয়, আমরা বরাবর বিয়ে দিব ঢাকাতে। তো ঢাকাতে বিয়ে দিব, আমাদের প্রচুর পরিমাণ আত্মীয় স্বজন মানে মেহমানরা আসে। বিয়ের দিন আমরা প্রচুর পরিমাণ মজা মাস্তি করি। একেবারে সুন্দর করে আমাদের বাড়িটাকে সাজানো হয়, লাল নীল বাতি দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়। তো আপুর বিয়ের রাতের বেলায় আমরা হচ্ছে গায়ে হলুদের দিন তো একটু নাচানাচের আয়োজন করি। তো সবাই মোটামুটি আমাদের আত্মীয় স্বজন, আমার যত চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন কিংবা আমাদের গ্রামের যত মানে মেয়েরা আছে মোটামুটি সবাই আসে, এবং আমার যে ক্লাসমেট বন্ধু বান্ধবগুলো আছে তারাও সবাই আসে। তো আসার পরে আমরা কী করে নাচানাচির একটা অনুষ্ঠান করি। তো নাচতে নাচতে দেখা যায় কি ওইখানে আমাদের বাসার আমাদের যিনি ড্রাইভার আছে, ড্রাইভারের একটা বড় মেয়ে যার নাম হচ্ছে কুলসুম সেখানে একটা নৃত্য পরিবেশন করলো। অ্যান্ড ওই মেয়েটা আসলে নাচ শিখতো, মানে সত্যিকার অর্থে কিন্তু সে নাচ শিখে। তো এত সুন্দর করে নাচতেছিল, আমার যে বন্ধুগুলো ছিল তারা সবাই ওর জন্য পাগল হয়ে যায়। মানে সবাই প্রচুর পরিমাণ ওকে প্রপোজ করার জন্য সারাটা রাত খালি ঘুরে বেড়ায়। আমাদের যখন অনুষ্ঠান শেষ আমি আমার বন্ধুদেরকে বলি, কিরে তোরা বাড়ি যাবি না? ওরা বলে না বাড়ি যাবো না, মানে কোনোভাবে মেয়েটাকে দেখে একটু পটাইতে পারি কিনা। তো আমার বন্ধুগুলো সবাই মেয়েটার জন্য পাগল হয়ে যায়। আমি তখন সবাইকে বলেছি, শোন এটা আসলে আমাদের ড্রাইভারের, তোদেরকে আসলে আমি এই পরিচয়টা আমি কারো কাছে দিই না, কিন্তু তোরা যেহেতু আমার খুব ঘনিষ্ঠ বন্ধু যার জন্য তোদেরকে বলি, দেখ এটা আমাদের ড্রাইভারের মেয়ে, সো তোরা এইভাবে দেখিস না। তো আমার বন্ধুগুলো বলে, আরে ড্রাইভার হোক আর যাই হোক, এই মেয়েটা তো পুরো চিত্রনায়িকার মতো, এত সুন্দর চেহারা। আসলেই কিন্তু কুলসুম দেখতে কিন্তু অসম্ভব সুন্দর চেহারা একটা মেয়ে ছিল। তো এভাবে যেতে যেতে আমার বন্ধুগুলো সবাই হচ্ছে ওকে প্রপোজ করার জন্য ঘুরে বেড়ায়। তো এরই মাঝে আমার একটা বন্ধু আছে যার নাম হচ্ছে নাহিদ আমাকে প্রচুর পরিমাণ একদম আমার কাছে কান্নাকাটি করে ফেলে। আমার হাতে পায়ে ধরে বলে, বন্ধু দেখ তোর কাছে আমি জীবনে কোনোদিন কিছু চাই নাই, আজ আমি তোর হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করতেছি তুই যেভাবেই হোক এই মেয়েটার সাথে আমাকে একটা সম্পর্ক করাই দিয়ে। আমি বললাম, আরে বাবা আমাদের বাসার ড্রাইভারের মেয়ে, আমি কীভাবে কী করতে পারি? তোর রিকোয়েস্ট। আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই যা, আমি ওর সাথে কথা বলবো। আমার বন্ধুরা যখন চলে যায়, এরপর দিন সকালবেলা আমি এটা যখন ও কিন্তু স্কুলে পড়ে, ক্লাস 9-এ পড়ে। তো স্কুলে যাওয়ার জন্য যখন বেরোচ্ছিল আমি তখন কী করি, আমাদের বাসার গেটে দাঁড়ায় আছি। তো আমি তারা কুলসুম বলে ডাক দিলাম, ডাক দেওয়ার পরে সে আসলো। আইসা আমাকে বললো, কী ব্যাপার ভাইয়া? আমি বললাম যে তুই কালকে যে নাচানাচি করলি তুই কি নাচ শিখিস? আমাকে বলে যে হ্যাঁ আমি তো শিল্পকলাতে নাচ শিখি। আমি বললাম, বাহ তুই একদম চমৎকার নাচতে পারিস, তুই নাচতে নাচতে আমার বন্ধুগুলোকে পাগল করে দিয়েছিস। তখন হাইসা বলে, কি বলেন? আমি বলি, হ্যাঁ আমার বন্ধুগুলো তো সবগুলো পাগল হয়ে গেছে, ওরা তো রাতের বেলায় বাসায় যাচ্ছে না, ওরা সবাই তোকে একসাথে বিয়ে করার জন্য এক পায়ে খাড়া। আমি এখন কী করে বলতো, তুই কি সবাইকে একসাথে বিয়ে করবি?
তখনও আমার মুখের দিকে তাকিয়ে খিলখিলে হেসে ওঠে, আমাকে বলতেছে ভাইয়া কী করবো বলেন। আর আমি তো আসলে নাচতে চাইনি, আপনার ছোটো বোন আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল, এই জন্য নাচছিলাম, আমার কিন্তু নাচার কোনো ইচ্ছে ছিল না। আমি বলে আরে না, নাচছিস তো কী হয়েছে, তুই নাচানাচি করছিস, সেটা অনেক সুন্দর, অনেক ভালো হয়েছে, আমার অনেক ভালো লাগছে তোর নাচটা। তো কথা বলতে বলতে আমি বলি যে আমার একটা আমি ওকে বলবো, দেন এই সময় হচ্ছে ওর বাবা পিছন থেকে আসে, তো উনি আমাদের গাড়ি দিয়ে হচ্ছে ওকে স্কুলে নামাই দিয়ে আসবে। তোর বাবা আসার পর আমি সালাম দিই, সালাম দেওয়ার পর উনি ওকে গাড়িতে উঠায়, গাড়িতে ওঠানোর পরে নিয়ে চলে যায়। অ্যান্ড আমি তখন দাঁড়ায় থাকি, ওইখানে দাঁড়ায় থাকার পরে একটা পর্যায়ে এভাবে আরও 2-3 দিন কেটে যায়। তো আমি কলেজে গেলে আমার বন্ধু আমাকে খালি বলে, কী রে বেটা তুই কিছু বললি না। আমি বললাম বাবা একটু সময় দে, সময় সুযোগ বুঝে আমি বলবো। এভাবে যেতে যেতে প্রায় 1-1.5 মাসের মতো কেটে যায়, কিন্তু আমি আর কুলসুমকে কিছুই বলি না। তো তখন আমি একদিন ঠান্ডা মাথায় চিন্তা করতেছি বলতে আমি আমাদের বাসার হচ্ছে ছাদের উপরে বসে আছি। আমি এমনিতেই বিকেলবেলা মাঝে মাঝে বাসার ছাদে বসে থাকি, খোলা আসমানের নিচে বসে থাকতে আমার খুব ভালো লাগে। তো বসে আছি, দেখতেছি ওরা কী করে, আমার ছোটো বোন, তারপরে হচ্ছে আমার ওই আমাদের বাসার কাজের মেয়ে, আচ্ছা এরই মাঝে কিন্তু আমার বোনের বিয়ে হয়ে যায়। আমার বড় বোনের বিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই সম্পূর্ণ হয়। তো আমি কী করি, বিকেলবেলা বাসার ছাদে বসে আছি, তো কুলসুম আর হচ্ছে আমার ছোটো বোন এখানে ওরা হচ্ছে খেলতেছে, কানামাছি খেলতেছে, ওরকম আরও 2-3টা মেয়ে আছে আমাদের পাশের বিল্ডিংয়ের। তো খেলতেছে, আমি তখন একটা কোনার ভিতরে নীরব একটা চেয়ারের মধ্যে বসে আছি। বাট আমার হঠাৎ করে চোখ গেল কুলসুমের দিকে, মেয়েটাকে এত সুন্দর লাগতেছে। আমার তখন মনে হলো যে যা শালা, আমি আমার বন্ধুর কথা কেন বলবো, আমি আমার নিজের কথাই কুলসুমকে বলবো। আসলে সত্যিকার অর্থে কুলসুমের মতো এত সুন্দর মেয়ে আমি আমার জীবনেও দেখি নাই। এভাবে যেতে যেতে আরও কয়েকদিন কাটার পরে একদিন আমি কুলসুমকে নিজেই বলি, আমি বলি কুলসুম তুমি যদি কিছু না মনে করো, আমি তোমাকে একটা কথা বলবো, আর আমার কথাটাকে তুমি প্লিজ খারাপভাবে নিও না, কারণ হচ্ছে তুমি আমাকে ভাইয়া বলে সম্বোধন করো, আর তোমার কাছে রিকোয়েস্ট করে এই ব্যাপারটা তুমি কখনো তোমার বাবা কিংবা আমার বাবাকে কখনো কাউকে বললো না। তো বললো যে আচ্ছা ঠিক আছে, কাউকে বলবো না, বলেন না কি বলবেন। আমি বললাম যে কুলসুম, আমার বোনের বিয়েতে যে তুমি নাচানাচি করছিলা, আমার সবগুলো বন্ধু তোমাকে পছন্দ করছে, এবং তারই মাঝে আমার একটা বন্ধু আছে জানা হচ্ছে নাহিদ আমাকে বলেছিল তোমাকে একটু প্রপোজ করার জন্য। কিন্তু বিশ্বাস করো, আমি যখন তোমাকে ভালো করে দেখলাম, আমার তখন নাহিদের বিষয়ে তোমাকে প্রস্তাব দিতে ইচ্ছে করতেছে না, আমার ইচ্ছে করতেছে যে আমি নিজেই বলি আমি তোমাকে ভালোবাসি। তখন আমার মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকে থেকে বলতেছে, ভাই এটা কি বলতেছেন, আমরা একই বাড়িতে আছি এত বছর ধরে, কখনো তো আপনার মুখে এই ধরনের কথাগুলো শুনি নাই, আর আপনি তো কোনো দিন আমার দিকে ফিরেও তাকান নাই। আমি তখন তারে বলতেছিলাম যে দেখো, আমি আসলে এতদিন তোর দিকে তাকাই নেই, সবই ঠিক আছে, কিন্তু কেন জানি আমার বন্ধুরা যখন তোকে প্রেমের প্রস্তাব করলো, তখন আমি চিন্তা করলাম যে আমাদের কলেজে এত সুন্দর সুন্দর মেয়ে আছে, অ্যান্ড আমার বন্ধুগুলো আমাদের কলেজের কোনো মেয়ের প্রতি পাগল হলো না, তোর প্রতি কেন পাগল হলো। অ্যান্ড সবশেষ আমি তোর সাথে আমার কলেজের মেয়েগুলোর কম্পেয়ার করলাম, এটা আমি দেখলাম যে আমার কলেজের মেয়েগুলোর চেয়েও তুই অনেক বেশি সুন্দর। আমি যখন তার হাত ধরে বলেছি আমি সত্যি তোমাকে তুমি করে সম্বোধন করে ফেলেছি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তখন সে আমাকে বলে যে ভাইয়া আমি শুনেছিলাম সারা জীবন আপনি থেকে তুমিতে আসে, কিন্তু তুই থেকে যে তুমি হয় এটা আমার জানা ছিল না। আমি তখন তারে বলি যে সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। তো বলে আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু আপনার বাবা মা তো আমাকে কখনো মেনে নেবে না, কারণ আমার আব্বা আপনাদের বাসার ড্রাইভার। আমি বলি তাতে কী হয়েছে, তোমার আব্বা আমাদের বাসার ড্রাইভার, এটা কোনো কথা হইলো নাকি, কোনো প্রবলেম নেই, আমরা এটা নিয়ে কিছু মনে করবো না, আর তুমি যদি আমাকে ভালোবাসো আর আমি যদি তোমাকে ভালোবাসি, তাহলে পরিবার কখনো আমাদেরকে আলাদা করতে পারবে না। এভাবে কথা বলার পরে তখন তার কাছে তাদের ওখানে কিন্তু মোবাইল নাই, অ্যান্ড তখন মোবাইল আসলে অত ভালো প্রচলনটা ছিল না, মোবাইল ছিল না বললেই চলে। তো এরপরে কী হলো, আমি তার সাথে ওরকম প্রতিদিন কথা বলি, অ্যান্ড ও আমাকে দেখলে কথা বলে, আমি তাকে দেখলে কথা বলি, কথা বলতে বলতে আমাদের দুজনের মাঝে একটা গভীর প্রেমের সম্পর্ক হয়। এটা কিন্তু আমি আমার কলেজের কোনো বন্ধু বান্ধব বা কাউকে বলি না, কারণ আমি চিন্তা করি আমার বন্ধুগুলো যে পরিমাণের হারামি, আমি যদি ওদেরকে বলে ফেলি যে আমি ওর সাথে প্রেম করি, তাহলে ওরা হয়তো আমার বাবার কাছে বলে দিতে পারে, কারণ ওরা তো সবাই ওকে পছন্দ করেছিল। এরপর আমার রিলেশনটা একটু একটু করে সামনের দিকে যাচ্ছে, খুবই গভীরভাবে আমি ওর মাঝে ডুবে যাই। তখন আমি কী করি, কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, অ্যান্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি অ্যাকচুয়ালি আমার আসলে পড়াশোনা কোনো কিছুই ভালো লাগে না, আমার মন চাই সারাক্ষণ আমি ওর সাথে কথা বলি। এভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে একদিন কি হলো, আমাদের বাসায় কেউ ছিল না, আমার ছোটো বোন, আমার আব্বা আম্মা, দেন হচ্ছে সবাই একটা বিয়ের অনুষ্ঠানে গেছিলো। তো আমাকেও যাইতে বলছিল, আমার জ্বর ছিল এ বলে আমি যাই নাই। তো যাই নেই, আমি কী করি ঘরের মধ্যে শুয়ে আসি। তো মাঝে মাঝে কী করে কুলসুম মাঝে মাঝে আমাকে পড়া দেখানোর জন্য আসে, ও পড়া যদি কোনোটা না বুঝে বা অনেক সময় অঙ্ক যদি না বুঝে তাহলে আমার কাছে আসে। আমার আব্বু বলছে যে ওরা যেহেতু মেয়ে তো প্রাইভেট পড়ানো কোথাও, যদি কোথাও আটকে যায় তাহলে তুই একটু ওরে পড়াইস, আমাকে এটা বলে। তো আমাদের বাসায় আসার পরে বলতেছে যে ও একটা গণিত বুঝতেছে না।
আমাকে বলে এটা একটু বুঝিয়ে দাও। আমাকে তখন তুমি করেই সম্বোধন করে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তাকে বুঝাচ্ছিলাম। তো বুঝাতে বুঝাতে এখন দেখি সে এখানে করতেছে, বারবার করতেছে, তার হচ্ছে না। মানে আমি তখন বলি যে কী ব্যাপার, মানে এতবার বোঝানোর পরও তুমি পারো না কেন? ও আমাকে বলে যে আগে তো পড়াশোনায় সব কিছুই ভালো পারতাম, বাট এখন জানি কী হয়েছে, বারবার খালি তোমার কথা মনে পড়ে, অ্যান্ড তোমার কথা মাথার ভিতরে এমনভাবেই ঘুরতে থাকে যে মাথায় আর অন্য কিছু ঢুকেই না। আমি তখন বলি যে এরকম করলে কি আর পড়াশোনাতে ভালো করতে পারবা? ও আমাকে বলে আমার পড়াশোনা কী হবে, আমার শ্বশুরের এত বড় বিল্ডিং, আমার শ্বশুর এত বড় লোক মানুষ, আমি পড়াশোনা কেন করতে যাব? আমি তখন দুষ্টমি করে তাকে বুকে জড়ায় ধরি, অ্যান্ড বুকে জড়ায় ধরে আমি তার কপালে চুমো দিই। একটা পর্যায়ে আমার মনের ভিতরে দুষ্টামে জাগে যখন, আমি তখন কী করি, ঘরের দরজাটা বন্ধ করে দিই। অ্যান্ড ও আমাকে বলে যে ঘরের দরজা বন্ধ করে দিছো কেন? আমি বলি যে আমি তোমার সাথে বাসর করব। ও আমাকে বলে এটা কী বলতেছো, আমি কি তোমাকে বিয়ে করছি? আমি বলি বিয়ে তো এটাকে বলে না যে ঘোরাঘোটা করে মানুষ খাইয়ে, মানে অনেক বেশি মজা মাস্তি করে, মানে দুইটা মনের বিরুদ্ধে গিয়ে বিয়েটাকে তো বিয়ে বলে না। দুইটা মন যেখানে স্বীকৃতি দেয় সেটাকেই বিয়ে বলে। আর তখন সে আমাকে বলতেছে তাহলে, আমি বললাম যে আমি তোমার সাথে বাসর করব। এইটা বলে ইচ্ছে হোক আর অনিচ্ছে হোক আমি তার সাথে শারীরিক সম্পর্ক করি। অ্যান্ড শারীরিক সম্পর্ক করার পর আমি তাকে আগে যতটা ভালোবাসতাম, এখন তাকে আমি আরও অনেক বেশি ভালোবাসি। এখন আমার কাছে মনে হয় যে একটা সেকেন্ড যদি আমি তাকে না দেখি, যেন আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। আমি তার সাথে গভীর প্রেমে মগ্ন হয়ে যাই। এভাবে যেতে যেতে প্রায় আরও 2 বছরের মতো কেটে যায়। অ্যান্ড 2 বছর পরে একদিন বৃষ্টির দিন ছিল, আমাদের বাসার ছাদের উপরে আমার ছোটো বোন, তারপরে হচ্ছে কুলসুম, দেন হচ্ছে আমি বলতে আমি একটু মানে ব্যালকনির ওদিকে দাঁড়াইছিলাম, ওরা নাচানাচি করতেছে বৃষ্টিতে, আমার খুব ভালো লাগলো। দেখার পর আমি তখন বাসার ছাদে গেলাম, বাসার ছাদে গিয়ে আমি ওদের সাথে নাচতেছি একটা পর্যায়ে, মানে যেহেতু আমি আসলে আগ থেকেই কুলসুমের সাথে ক্লোজ, ওর সাথে যেহেতু আমার আগ থেকেই শারীরিক সম্পর্ক হয়ে গেছে, তো ও আমার গায়ে একটু ঘেসে যায়, আমি ওর গায়ে একটু ঘেসে যাই। তো এরকম করতে করতে আমি আমার ছোটো বোনটা বলতেছে যে আম্মা তোরা ডাকতেছে। ও বলে তো এতক্ষণ বলো নাই কেন? বললাম আমি তো ভুলে গেছিলাম যে আম্মা তোরা ডাকতেছে। এটা বলার পর আমার ছোটো বোন তোকে নিচে যাওয়ার পরে বৃষ্টির ভিতরে আমি কী করি, দেওয়ালের সাথে ধাক্কা দিয়ে আমি কুলসুমকে আদর করি। অ্যান্ড আদর করতে করতে একটা পর্যায়ে হঠাৎ করে আমার ছোটো বোন এসে দেখে যায়। আমার ছোটো বোন যে এটা দেখে এটা কিন্তু আমি জানি না। অ্যান্ড একটা পর্যায়ে আমি যখন নিচে যাওয়ার পরেই কিন্তু মা আমাকে ডাক দেয়। মা আমাকে ডাইনিংয়ে ডাক দিয়ে বলে যে তুই এটা কী শুরু করছস? আমি বললাম যে কী করছি? মা বলে তুই আমাদের ড্রাইভারের মেয়ের সাথে মানে কি বাসার ছাদের উপরে এগুলো। আমি বললাম না মা, এটা কে বলছে? পরে বলে যে দেখ মিথ্যে বলবি না, তোর ছোটো বোন এসে আমার কাছে সব কিছু বলছে। আমি বলি মা দেখো, আমার ছোটো বোন একটা কুটনি বুড়ি, ওরে তুমি বিশ্বাস করো? আমার মা বলে ওরে আমি বিশ্বাস করি, ওরে বিশ্বাস করা না করা বড় ব্যাপার না, কিন্তু বেশ কয়েকদিন ধরে আমি এই ব্যাপারটা খুব খেয়াল করে দেখতেছি, তুই বারবার মেয়েটার সাথে ঘেসে কথা বলিস, আর তোদের মাঝে যে একটা সম্পর্ক আছে এটা কিন্তু আমি জানি। আমি তখন আমার মারে বলি যে মা তুমি কিছুই জানো না, উল্টাপাল্টা কথা বইলো না। এরপরে মা মারে বলে যে না উল্টাপাল্টা কথা না, সত্যি তুই মানে ওর সাথে তোর একটা সম্পর্ক আছে। অ্যান্ড এটা বলার পরে তখন আমি কী করি, ব্যাপারগুলোতে একটু স্কিপ করি। এভাবে কিছুদিন কাটার পরে পারিবারিকভাবে হচ্ছে কুলসুমের বিয়ে ঠিক হয়। মানে বিয়ে ঠিক হয়, গ্রামে একটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়। অ্যান্ড বিয়ে ঠিক হওয়ার পরে কুলসুম আমাকে বারবার বলে যে কিছু একটা করো। আমি তারা বলি যে তুমি টেনশন করো না, আমি চেষ্টা করবো কিছু করার জন্য। এভাবে দিনের পর দিন যাচ্ছে, বাট আমি কী করবো, আমি তো মাত্র বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, আর আমি তো জানি আমার পরিবার কখনোই তাকে বিয়ে দিবে না আমার কাছে। অ্যান্ড আমার মা যখন আমাকে বকা দিছে তখন আমি একটু মানে সম্পর্কটাতে একটু পিছিয়ে হাঁটলাম। অ্যান্ড যখন ও আমাকে ম্যানেজ করতে পারে না, তখন একদিন ওর বাবাকে বলে দেয়, ওর বাবাকেও সব কিছু বলে দেয় যে ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে, ও আমাকে বিয়ে করবে, আমাকে ভালোবাসে। এটা বলার পরে আমি তখন প্রচুর পরিমাণ ভয় পেয়ে যাই। ও আমাকে নিজেই বলে যে আমি কিন্তু আমার আব্বাকে বলে দিছি। আমি বলি আর কেন তুমি তোমার আব্বাকে কেন বলতে গেছো? ও আমাকে বলে যে তুমি তোমার বাবা মাকে বলার সাহস পাও না, যার জন্য আমি আমার আব্বাকে বলেছি, এখন আমার আব্বা তোমার আব্বা আমার সাথে কথা বলবে। আমি তখন বলি সর্বনাশ হয়ে গেছে। আমি তখন আল্লাহরে ডাকতে থাকি যে আল্লাহ তুমি আমার বাঁচাও, আল্লাহ তুমি আমার বাঁচাও। তো আমি চিন্তা করতেছি উনি কিন্তু মানে সকালবেলা আমার আব্বার সাথে অফিসে চলে গেছে, আমাদের ড্রাইভারটা। তো আমি চিন্তা করতেছি উনি যখন মানে আব্বার সাথে অফিস থেকে ফিরবে তখন আমি ওনাকে বুঝিয়ে বলবো যে উনি যাতে কাউকে কোনো কিছু না বলে। অ্যান্ড বিকালবেলা যখন অফিস থেকে উনি ফিরে, আব্বা ফিরে, অ্যান্ড উনি তখন আমার আব্বা তখন মানে গাড়ি থেকে বের হয়ে আমাকে খুব জোরে জোরে ডাকে, মাসুদ বলে ডাকে। আমি তখন আবার সামনে যাওয়ার পর আমার বলে যে তোর সাথে কথা আছে। তখন আমার কলিজার নিচে একটা চিপ মারে। আমি তখন বুঝতে পারি যে মনে হয় উনি রাস্তা দিয়ে মানে অফিস থেকে আসতে আমার আব্বার কাছে সব কিছু বলে দিছে। অ্যান্ড একটা পর যে আব্বা আমার ডাক দিয়ে বলতেছে যে আমি এগুলো কী শুনলাম। আমি বললাম যে কী শুনছো? আব্বা আমাকে বলে যে তো নাকি কুলসুমের সাথে সম্পর্ক আছে। অ্যান্ড আমি তখন আমার আব্বাকে বলি যে আব্বা সম্পর্ক বলতে মানে আমাদের মাঝে একটা ফ্রেন্ডলি সম্পর্ক আছে। তখন আমার আব্বা খুব কষে আমার গালে একটা থাপ্পড় মেরে বলতেছে যে ফ্রেন্ডলি সম্পর্ক থাকলে কি আর এগুলা ঘটে? আমি বলি কোনগুলা? আমার আব্বা বলে যেগুলো আমাকে আমাদের ড্রাইভার বলছে। তখন আমি নিচের দিকে তাকাই থেকে আর কোনো কথা বলি না। একটা পর্যায়ে আব্বা আমাকে বলে যে আমি তোরে ভালো মনে করছিলাম, তোরে ভালোবাসছিলাম, কিন্তু তুই যে এত বড় লাফাঙ্গা এটা আমি স্বপ্নেও চিন্তা করতে পারি না। আমি তখন আমার আব্বাকে বলতেছি যে আব্বা তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করে ফেলেছি।
আমার আব্বা তখন আমাকে বলতেছে যে সব ভুলের ক্ষমা হয় না, পৃথিবীতে এমন কিছু ভুল আছে যেগুলোতে ক্ষমা করা যায় না, এখন তুই কী করবে আমাকে বল। আমি বলে আব্বা আমি কী করবো আমি জানি না, তুমি যেটা বলবো আমি সেটাই করবো। তখন আমার আব্বা আমার বলতেছে ঠিক আছে তুই একটা কাজ কর, তুই তোর খালাম্মার বাসায় চলে যা। আমাদের খালাম্মার বাসা ছিল মানে চিটং শহরের একটু বাইরে। তো আমাকে কী করে আমার খালাম্মার বাসায় পাঠিয়ে দেয়, খালাম্মার বাসায় পাঠিয়ে দেওয়ার পর আমি খালাম্মার বাসায় চলে যাই। তো তখন কিন্তু আর কুলসুমের সাথে আমার কোনো দেখা টাকা হয় না। খালাম্মার বাসা থেকে আমি তখন খালাম্মা আমার আব্বার সাথে ফোনে যোগাযোগ করে, ফোনে যোগাযোগ করার পরে তখন আমার আব্বা বলতেছে যে ওরে বাড়িতে পাঠাও। তো বাড়িতে পাঠান, বাড়িতে আসার পরে আমার আব্বা কী করে, তখন আমি কিন্তু অনার্স ফাইনাল ইয়ারে থাকি, মানে অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। তো তখন আমার আব্বা আমার বলতেছে যে আব্বা আমাকে মানে বিয়ে দিয়ে দেবে, মানে আমাকে বিয়ে করাবে। অ্যান্ড আমি তখন কিন্তু আচ্ছা আরেকটা ব্যাপার বলে রাখি, আমি বাড়িতে আসার পরে আমাদেরও ড্রাইভার, তারপরে হচ্ছে ওনার মেয়ে, আমি আর ওদের কাউকেই দেখি না, ওরা কোথায় চলে গেছে এটা আমি জানি না। আমি আমার ছোটো বোনকে জিজ্ঞেস করি যে কী ব্যাপার, মানে কুলসুমের আব্বা ওরা কোথায় গেল। আমার ছোটো বোন বলতেছে যে এই ব্যাপার নিয়ে তুমি কোনো কথা বইলো না, অ্যান্ড আব্বা আম্মা আমার বলে দিছে এই ব্যাপার নিয়ে যাতে তোমার সাথে কোনো কথা না বলি। তো আমি কিছুই বুঝতে পারলাম না যে কী হইলো, ওরা কোথায় চলে গেল। তো আমি আর এই ব্যাপারগুলো জানি না। অ্যান্ড তখন আব্বা সিদ্ধান্ত করলো যে আব্বা আমাকে বিয়ে করাবে। আমি তো আর ছোটো মানুষ না, অনার্স ফাইনাল ইয়ারের পরিমাণে অনেক বড় মানুষ। তখন আমি আমার আব্বাকে বলি যে আব্বা একটা কাজ করো, মানে আমি অন্তত অনার্সটা শেষ করি তারপরে না হয় বিয়েটা করি। আমার আব্বা বলতেছে যে না অনার্স পাস করা লাগবে না, আমি তোকে এখনই বিয়ে করাবো। আমি বুঝতে পারতেছি না যে আমি আমার মাকে বলি যে মা বাবা আমাকে এখন বিয়ে করানোর জন্য পাগল হয়ে গেছে কেন, তুমি আমাকে একটু বলো তো। আমার মা তখন আমাকে বলতেছে যে মেয়েটা অনেক পাগলামি করে গেছে এই বাড়ি থেকে, অ্যান্ড মেয়েটা যে কোনো সময় আবারও আসতে পারে, অ্যান্ড তোকে বিয়ে করার জন্য মেয়েটা তোকে প্রেশার করতে পারে। অ্যান্ড যেহেতু তোর সাথে ওই মেয়েটার একটা অনৈতিক সম্পর্ক হয়ে গেছে, ওই মেয়ে আবার তোর নামে মামলা টামলা করে দেয় কি না, এই ব্যাপারগুলো নিয়ে আমরা খুব ভয়ে আছি, এই জন্য তোর আব্বা তোকে বিয়ে করাই দিবে। তো তখন আমি বলি যে আর কী করা যেত, আব্বা বিয়ে করাই দিবে। তো আব্বার একটা খুবই ঘনিষ্ঠ একটা বন্ধু আছে, ওনার নাম হচ্ছে হায়াত সাহেব। তো হায়াত সাহেবের একটা মেয়ে আছে, মেয়েটার নাম হচ্ছে রেসি। তো রেসির সাথে আমার আব্বা আমার বিয়ে ঠিক করে। আর রেসি হচ্ছে চিটং বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো রেসির সাথে যখন বিয়ে ঠিক করে, মানে পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়। তো আমি যেহেতু আমার জীবন থেকে কুলসুম চলে গেছে, আর ওরে আমি কোনো খোঁজখবরও পাই না, আর আমি আসলে সত্যিকারে তো খোঁজখবর নেওয়ারও চেষ্টা করি না। তো এভাবে তখন রেসির সাথে আমার পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়। বিয়ে ঠিক হওয়ার পরে আব্বা তখন মোটামুটি অনেক ঘোরাঘোটা করে, অনেক আনন্দ ফুর্তি করে, অনেক ধুমধাম করে রেসির সাথে আমার বিয়ে হয়। তো বিয়ে হওয়ার পরে আমার সাংসারিক জীবনটা মোটামুটি ভালোই চলতেছে। অ্যান্ড রেসি আমাকে যথেষ্ট বুঝে, আমিও রেসিকে খুব ভালো বুঝি। আমাদের সংসার জীবনটা মানে এত মধুর হয় আমি আসলে ভুলেও যেতে পারবো না। আমি মুহূর্তের মাঝে আমার আগের মানে এক্স গার্লফ্রেন্ড কুলসুমকে ভুলে যাই, অ্যান্ড প্রচুর পরিমাণ রেসির সাথে ডুবে যায়। অ্যান্ড রেসি আমি মনে করি যে বউ হিসাবে এতটাই পারফেক্ট, আমি আসলে ভুলে বুঝাতে পারবো না। মানে একদম গভীর প্রেমেও, মানে গভীরভাবেও একটা স্বামী মানে আমাকে ভালোবাসে। আমাদের সম্পর্কটা খুবই গভীর হয়। অ্যান্ড এটা দেখে আমার আব্বা আম্মা, তারপর আমার ছোটো বোন, মানে সবাই প্রচুর পরিমাণ খুশি। মানে আমাদের পরিবারের সবাই প্রচুর পরিমাণ খুশি। এভাবে যেতে যেতে আমার দিনগুলো আলহামদুলিল্লাহ একটু একটু করে মানে সামনের দিকে যাচ্ছিল। তো তখন আমার পড়াশোনা শেষ হয়, পড়াশোনা শেষ হওয়ার পরে তখন আব্বা মানে হায়াত সাহেবকে মানে রেসির আব্বাকে, তখন রেসির আব্বা কিন্তু চট্টগ্রাম মানে বন্দরের কাস্টমে চাকরি করতো। তো তখন কি করে আব্বা রেসির আব্বার সাথে কথা বলে, যেহেতু আমার আব্বা অবসর ছিল, তখন রেসির আব্বা বলতেছে যে প্রবলেম নেই, এটা তো আমারই জামাই, আমি ওনাকে কাস্টমে চাকরি দেবো। তখন উনি আমাকে কী করে একটা কাস্টম অফিসার্স, আমি সরাসরি কাস্টম অফিসারে চাকরিতে জয়েন করি। তো জয়েন করি আলহামদুলিল্লাহ, আমার চাকরি ভীষণ ভালো। যেহেতু আমার শ্বশুরও কিন্তু ওখানে প্রথমে আমার শ্বশুরও ছিল। তো উনি আমাকে মানে কাজে কামে প্রচুর পরিমাণ হেল্প করে। অ্যান্ড একটা ব্যাপার আমি বলে রাখি, কাস্টমে যারা চাকরি করে তারা মূলত মানে অন্য দিক থেকে যে পরিমাণ টাকা পয়সা ইনকাম করে, অ্যান্ড কাস্টমে দেখা যায় কি আরও মানে অন্য সাইড থেকে মানে মূল স্যালারি ছাড়াও কিন্তু এক্সট্রা অনেক টাকা কাস্টমে ইনকাম করা যায়। তো আমার ওইদিকে আসলে খারাপভাবে ইনকাম করার কোনো টেন্ডেন্সি ছিল না, কারণ হচ্ছে আমার বউ যেহেতু আছে, আমার বাবাও তো অনেক টাকা পয়সার মালিক। তো এই জন্য আমি আর মানে ওইদিকে কোনো মন মানসিকতা নেই। তো এইভাবে আমার দিনগুলো আস্তে আস্তে কাটতেছে। তো একটা পর্যায়ে এরকম করে হতে হতে আমার রেসি বাচ্চা কনসেপ্ট করে। অ্যান্ড রেসি যখন বাচ্চা কনসেপ্ট করে তখন রেসির ঘরে একটা মেয়ে বাবু হয়। মেয়ে বাবু হওয়ার পরে আমার পরিবারের প্রত্যেকটা মানুষ মহা খুশি। আমার আব্বা আম্মা, তারপরে রেসির আব্বা আম্মা সবাই মানে অন্যভাবে সবাই প্রচুর পরিমাণ খুশি হয়। অ্যান্ড আমাদের মাঝে তখন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা মধুর। অ্যান্ড আমার সন্তানটা আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে। তারপর যে আমার মেয়েটা মোটামুটি হাঁটতে পারে, মানে ও হাঁটতে পারে, ও খুব ভালো। তো ও কী করে স্কুলে যায়, আমি ওকে স্কুলে দিয়ে আসি, অ্যান্ড স্কুল থেকে আমি ওকে নিয়ে আসি। তো তখন আমার হঠাৎ করে আমার কাজের চাপটা একটু বেড়ে যায়, মানে আমার কাস্টমে কাজের চাপটা বেড়ে যায়। তো বেড়ে যাওয়ার কারণে তখন আমি আমার বউকে বলি যে আমি রেসিকে বলি যে তুমি ওকে নিয়ে যাবে স্কুলে, অ্যান্ড তুমি ওকে স্কুল থেকে নিয়ে আসবা, এটা আমি আমার বউকে বলি। তো আমার বউ ওকে কী করে স্কুল থেকে নিয়ে যায়, স্কুল থেকে নিয়ে আসে। এবার
এভাবে আমাদের সংসারটা খুব ভালো হয়ে যাচ্ছিল। অ্যান্ড একটা পর্যায়ে একদিন আমি দেখি কি যে আমি রাতের বেলায় শুয়ে আছি, বাট আমার বউর মোবাইলে একটা কল আসে। আমার বউ তখন মোবাইল ব্যবহার করতো, ওর মোবাইলে একটা কল আসে। তো কল আসার পরে ও তখন মোবাইলটা নিয়ে মোবাইলটা নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। অ্যান্ড বারান্দায় গিয়ে গিয়ে ও কথা বলে, কী কথা বলে এটা আমি জানি না, বাট অনেকক্ষণ থেকে থেকে কথা বলে। তো আমি আর ওটাতে অতটা খেয়াল করি না, যেহেতু আজকে এত বছর আমাদের সংসার চলতেছে, আমাদের আসলে কোনো রকম সন্দেহ, ওকে নিয়ে আমি কোনো রকম সন্দেহ করি না, আর ও আমাকে নিয়ে কোনো সন্দেহ করে না। তো আমি চিন্তা করতেছি এত বছরের সংখ্যার আর কী হবে, বাট এইভাবে যাইতেছে। বাট যাইতে যাইতে একটা পর্যায়ে আমি দেখতে পাই যে ওর মোবাইলে কথা বলার প্রবণতাটা অনেক বেড়ে যায়, অনেক পরিমাণ বেড়ে যায়। সবসময় ফোনে কথা বলে, আমি বুঝতে পারিনি যে কার সাথে কথা বলে, বাট সারাক্ষণ দেখে ফোনে কথা বলে। অ্যান্ড ও তখন আমার মেয়ে যে সময় স্কুলে যায়, ও কী করে আরও আগে আমার মেয়েটাকে স্কুলে নিয়ে চলে যায়। মেয়েটা যে সময় স্কুলে যাওয়ার কথা, ও আরও অনেক আগেও বাবুকে নিয়ে স্কুলে যায়। আমি চিন্তা করি যে এত সকালেও কোথায় যায়, এত সকাল তো ওর তো এত সকাল যাওয়ার কথা না। তো একদিন আমার মনে খুব বেশি সন্দেহ লাগে, আমার মেয়েটা তখন একটু একটু করে কথা বলতে পারে। আমি তখন আমার মেয়েটাকে জিজ্ঞেস করি যে কী ব্যাপার মামুনি, তোমার মা তোমাকে নিয়ে কই যায়? তো আমার মেয়ে বলে যে স্কুলে যায়, স্কুলেই তো যায়। আমি বলে তোমাকে স্কুলে নামাই দিয়ে মা কী করে? ওকে আমি আর মেয়েটাকে যখন জিজ্ঞেস করি তখন বলে আমার স্যারের সাথে কথা বলে। আমি তখন বলি তোমার স্যারের সাথে কী কী কথা বলে? তো আমার মেয়েটা তো ছোটো মানুষও বলে হ্যাঁ অনেকক্ষণ কথা বলে, স্যারের সাথে বসে বসে কথা বলে। তাই আমি বললাম যে কি, তখন আমার মনে একটু সন্দেহ লাগে। আর সন্দেহ লাগার পরও আমি ওকে একদিন জিজ্ঞেস করি, আমি বলি কী ব্যাপার, তুমি ওর স্কুল যখন শুরু হয়, স্কুল শুরু হওয়ার অনেক আগেও তুমি ওকে নিয়ে কেন চলে যাও? আমার বউ তখন আমার বলতেছে যে আগে নিলে কী হয়, প্রবলেম কি, বাসায় বসে থাকতে আমার ভালো লাগে না, এই জন্য আমি আগে আগে চলে যাই। আমি তারে বলি যে দেখো এমন কিছু করো না যেটার কারণে আমাদের সুখের সংসারে দুঃখের আগুন জ্বলে যায়। ও আমাকে বলে যে তুমি কী কথা বলতেছো যে সুখের সংসারে দুঃখের আগুন জ্বলবে, তুমি কি আমাকে সন্দেহ করো কোনো ব্যাপারে? আমি তারে বলি যে না, আমি তোমাকে কোনো ব্যাপারে সন্দেহ করি না, কিন্তু আবার এটাও বলি যে আমি তোমাকে বিশ্বাস করে, আমি তোমাকে ভালোবাসি। অ্যান্ড আমি যদি কখনো এমন কোনো কথা শুনতে পাই, তাহলে সত্যি আমি নিজে নিজে আত্মহত্যা করে মরে যাব, আমি কখনো কাউকে কোনো কিছু বলবো না। ও আমাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি, কখনো তুমি এটা মাথার মধ্যে আইনো না যে আমি তোমাকে ভালোবাসি, সারা জীবন আমরা অনেক ভালোই থাকবো। এভাবে আরও কিছুদিন কাটার পরে একদিন আমার মেয়েটা কী করে, একটা বেলুনের মতো এটার মধ্যে কাঠ দেওয়া একটা বেলুনের মতো, এটা নিয়ে ও স্কুল থেকে আসে। অ্যান্ড এটা নিয়েও বাসার ভিতর বাসার ছাদের উপরে অনেক বেশি নাচানাচি করতেছে। তো আমি কী করি, মাঝে মাঝে সময় পেলে আমার বাসার ছাদের উপরে যাই, বাসার ছাদের উপরে গিয়ে আমি আমার মেয়েটার সাথে খেলা করি, দুষ্টমি করি। তো তখন তার হাতে যখন বেলুনটা দেখলাম, বেলুনটা দেখার পর আমি তখন জিজ্ঞেস করি যে মামুনি, বেলুনটা তোমাকে কে কিনে দিছে? মা কিনে দিছে? তো বলে যে না, মা কিনে দেয় নাই। আমি বললাম তাহলে কে কিনে দিছে? তো আমাকে বলে যে টিচার আব্বু। আমি তখন জিজ্ঞেস করি যে টিচার আব্বু মানে মা, তো আমি তো বুঝলাম না। তো আমাকে বলে যে টিচার আব্বু কিনে দিছে। আমি বললাম যে টিচার আব্বু তুমি আমাকে বুঝিয়ে বলো মা, আমি বুঝি নাই। তো আমাকে বলতেছে যে আমাদের স্কুলের টিচার আব্বু আমাকে কিনে দিছে। আমার তখন এত বেশি কষ্ট লাগার পরে আমি তখন চিন্তা করি যে অবশ্যই এখানে কোনো একটা ব্যাপার এখানে ঘাটতি আছে, এখানে কোনো একটা সমস্যা আছে। অ্যান্ড এরপরের দিন আমি আমার বউকে বলি যে শোনো, আজকে তো আমি আমার মেয়েটাকে স্কুলে নিয়ে যাবো। ও তখন আমাকে বলেছে কেন, তুমি কেন নিয়ে যাবা? আমি বললাম না, আমি নিয়ে যাই, প্রবলেম কি, আমি নিয়ে যাই। ও আমাকে বলে যে না, তুমি নিয়ে যাওয়ার চেয়েও আমি নিয়ে গেলে ভালো হইতো না। আমি বলি কেন, তুমি নিয়ে গেলে ভালো হবে, আমি নিয়ে গেলে ভালো হবে না, এটা তুমি কেমন কথা বলতেছো? আমাকে বলে আচ্ছা ঠিক আছে, যাও হয়েছে, তোমার মেয়েরে তুমি নিয়ে যাও। এরপর আমি কী করি, আমার মেয়েটাকে নিয়ে আমি স্কুলে যাই। অ্যান্ড স্কুলে যাওয়ার পরে আমি আমার মেয়েটাকে জিজ্ঞেস করি, আচ্ছা মামুনি, তুমি যে আমারে বলছিলা যে তোমার টিচার আব্বু কোনটা, তোমার টিচার আব্বু আমাকে একটু দেখাও তো। তো আমাকে দেখায় যে এটা আমার টিচার আব্বু, দূর থেকেও দেখা দেওয়ার পর আমি তাকে বলি যে তুমি যে আমাকে বলছো যে এটা তোমার টিচার আব্বু, এটা কখনো তোমার আম্মুকে বইলো না, আর কখনো তোমার ওই টিচার আব্বুকেও বইলো না, ঠিক আছে? ও বলে আচ্ছা ঠিক আছে, বলবো না। এভাবে কয়েকদিন কাটার পরে আমি তখন আমার বউর উপরে ফুললি সন্দেহ করে ফেলি, যেহেতু আমার মেয়ে বলছে টিচার আব্বু, তার আব্বু যেহেতু বলছে এখানে কিছু একটা আছে। তো এভাবে কয়েকদিন কাটার পরে একদিন আমি আমার বউকে ফলো করি, বলতে কি, ও সেদিন অনেক সাজুগুজু করে, মোটামুটি অনেক সাজুগুজু করে বেরোচ্ছে, আমি দেখতেছি ও সাজুগুজু করতেছে। তো আমি তখন তার বলি যে ঠিক আছে, আমি অফিসে চলে যাচ্ছি, তুমি মেয়েকে নিয়ে স্কুলে যাও। তখন আমি অফিসে না গিয়ে আমাদের গেটের পাশে গেটের পাশে দাঁড়াই থাকি, আর আমি অপেক্ষা করতে থাকি ও কখন বের হবে, আমি ওকে ফলো করব। এরপর আমি ওকে ফলো করতে থাকি, ও বের হয়, ও গাড়ি নিয়ে বের হয়, আমার পাশে আমি একটা সিএনজি কন্ট্যাক্ট করে রাখি। তো সিএনজি দিয়ে আমি ওকে ফলো করতে থাকি। অ্যান্ড ফলো করতে করতে আমি দেখলাম যে ও স্কুলে চলে গেল।
যখন স্কুলে চলে গেল, স্কুলের ভিতরে ঢুকে গেল, আমি পিছন থেকে মানে একদম ক্যাপ পরে, আমি আরেকটা ব্যাপার বলে রাখি, আমি বাসা থেকে যে ড্রেস পরে বেরোইছিলাম আমি কিন্তু আমার ড্রেস চেঞ্জ করে ফেলছি। মানে অফিসের ড্রেসটা খুলে আমি কিন্তু মানে পাঞ্জাবি পরে ফেলছি যাতে আমাকে চিনতে না পারে। পাঞ্জাবি আর ক্যাপ পরে আমি তখন কি করি, আমার মেয়ের স্কুলের দিকে যাই। অ্যান্ড যাওয়ার পর আমি যেটা দেখতে পাই যে আমার মেয়ে ও কী করে, বারান্দার ভিতরে লাইক একটা ছোটো বাগানের মতো আছে। ওই বাগানে আমার বউ আর ওদের স্কুলের টিচারটা একদম ঘেঁষে বসে থাকে। আমার মেয়েটা তখন আমার বউর কোলে থাকে অ্যান্ড খুব ঘেঁষে বসে থাকে, এবং আমি দূর থেকেই খুব খেয়াল করে দেখি যে ওই টিচারটা মাঝে মাঝে আমার বউয়ের গায়ে হাত দেয়। এটা দেখার পর আমার মনে প্রচুর পরিমাণ কষ্ট লাগে, এত পরিমাণ কষ্ট লাগে যে আমি ভুলে বুঝতে পারবো না। আমার কলিজাটা তখন ভেঙে যাচ্ছিল, আমি পারতেছিলাম না যে ওইখানে গিয়ে আমি ওরা বাধা দিই। তবে চিন্তা করলাম যে না, যাই হোক, আর কি হয় আমি ব্যাপারটা দেখি। অনেকক্ষণ ধরে দেখার পরে আমি তখন আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছিলাম না। একটা পর্যায়ে আমি তখন ওখান থেকে আমি বাসায় চলে আসি। অ্যান্ড বাসায় আসার পরে আমার বউ তখন স্কুল থেকে এসে বলতেছে, কী ব্যাপার, তুমি না অফিসে গেলা, চলে আসলা যে? আমি বললাম অফিসে ভালো লাগে না, এই জন্য চলে আসছে। তো আমাকে বলে যে ঠিক আছে, ও রান্নাবান্না করার পরে তখন আমার বউ কিন্তু আবার কাজের মেয়েরা রান্না করে না, আমার বউ নিজে বাসা রান্নাবান্না করে। এখন রান্নাবান্না করলো, আমাকে দুপুরে ডাকলো যে খাওয়ার জন্য। তো আমি দুপুরে খাওয়ার জন্য যখন যাই, আমার আব্বা আম্মা বসে খাচ্ছে, আমিও খাচ্ছি। তো খাইতে খাইতে একটা পর্যায়ে আমি দেখলাম যে খাবার মাঝে প্রচুর পরিমাণ লবণ হয়ে গেছে, তরকারিতে লবণটা একটু বেশি হয়েছে। আমি তখন আমার বউরে জিজ্ঞেস করি, কী ব্যাপার রেসি, তরকারিতে লবণটা এত বেশি হয়ে গেল কেন? তুমি কি রান্না করছিলে নাকি অন্য কেউ রান্না করছে? আমাকে বলে না, আমি তো রান্না করছিলাম। আমি বললাম হ্যাঁ, তুমি রান্না করছো, তাহলে লবণ বেশি হলো কেন? ও আমাকে বলে, আশ্চর্য, একটু লবণ বেশি হয়েছে এটাই ভালো করে বললেই তো পারো, এরকম কর্কট ভাষায় বলার দরকার কি? আমি বলে, আমি কর্কট ভাষায় বলতেছি না, আমি তোমাকে ভালো করেই বলতেছি যে লবণটা বেশি কীভাবে হইলো। ও আমাকে বলতেছে হয়তো আমার মনের ভুলে হয়েছে। আমি বললাম তোমার মনটা কোথায় থাকে? ও আমাকে বলে যে আমার মনটা কোথায় থাকে আমি বললাম যে তোমার মনটা কোথায় থাকে? ও আমাকে বলে যে দেখো, সংযত ভাষায় কথা বলো। আমি বললাম আমি সংযত ভাষায় আছি, তুমি সংযত ভাষায় নাই। তোমার মন থাকে তো তোমার মেয়ের স্কুলের ওই টিচারের কাছে, তাই না? ওই টিচারের কাছে তোমার মন থাকে। তখন কিন্তু আমার আব্বা আম্মা বসে থাকে। একটা পর্যায়ে আমার আব্বা আমাকে বলতেছে যে এই মাসুদ, চুপ কর। আমি তখন বলেছি না আব্বা, চুপ করবো কেন? এই ব্যাপারগুলো তোমাদেরও জানা উচিত, তোমার বউ এই কাহিনী করে অ্যান্ড সে হচ্ছে স্কুলে গিয়ে এগুলো করে। আমি তখন আমার আব্বাকে একটু যখন বলতে যাই, সে কী করে, তরকারি বাটিটা হাতে নিয়ে তরকারি বাটিটা ফ্লোরে ছেড়ে দেয়। ফ্লোরে ছেড়ে দেওয়ার পরে একদম তরকারির যত ঝোল টোল সব আমার গায়ে পড়ে, আমার মায়ের গায়ে পড়ে, আমার বাবার গায়ে পড়ে, আমার মেয়েটা চিৎকার করে কেঁদে ওঠে। আমি তখন আমার মেয়েটারে কোলে নেই। আচ্ছা, এরই মাঝে আরেকটা ব্যাপার বলে রাখি, আমার ছোটো বোনেরও কিন্তু আমার বিয়ে দিয়ে দিছে। আমার ছোটো বোনের বিয়ে হয়ে গেছে, এখন শুধু পরিবারে আমি, আমার আব্বা আম্মা আর আমার বউ, আমার বাচ্চাটা। তো এরপরে ওখান থেকে চলে যাওয়ার পর আমার কাজের মেয়েটা এসে ফ্লোরটা পরিষ্কার করার পরে আমি তখন রুমে যাই, আমার মেয়েটাকে নিয়ে কোলে করে রুমে যাওয়ার পরে আমার মেয়েটা তখন খুবই কান্না করে, ওর মায়ের কাছে যায় না। ও মায়ের কাছে যেতে ও ভয় পায়, কান্না করে যে আম্মা কেন এরকম করলো। তো একটা পর্যায়ে ও আমার মেয়েটাকে ডাকার পরে কী কথা বলে বারান্দায় গিয়ে আমি জানি না। অ্যান্ড একটা পর্যায়ে আমার মেয়েটা প্রচণ্ড রকম চিৎকার করে ওঠে। আমি তখন যাই বারান্দায় গিয়ে দেখি যে ও আমার মেয়ের গলা টিপে ধরে আছে। যখন আমার মেয়ের গলা টিপে ধরে আছে, আমি তখন কোনো কিছু না বুঝেই আমি ওকে একটা লাথি মারার পরে ও তখন এভাবে চিত হয়ে পড়ে যাওয়ার পরে ও তখন চিৎকার করে ওঠে। আমি ওর মুখ চাইপা ধরে একটা মাপলা দিয়ে আমি মুখ ভাইদা দিই। আমি ওরে রুমের মধ্যে আনি না, আমার যত জোরে পারি আমি ওকে কয়েকটা ঘুষি মারি। মারার পর আমি তারে বলি যে তোর এত বড় সাহস, তুই আমার মেয়েরে মারতাছস। তখন আমি কী করি, দরজা জানালাগুলো সব কিছু ভালো করে লাগে ওর মুখ খুলি, কারণ আমি জানি ওর মুখ খুলে ও প্রচুর পরিমাণ চিল্লাবে। তখনও আমাকে বলতেছে যে আমাকে বলতেছে যে আমার সুখের সংসারে আগুন লাগাইছে এই মাইয়া, আমি আমার মাইয়াটারে মাইরিয়ে ফেলবো। আমি বলতেছি যে তুমি তোমার মাইয়ারে কেন মারবা? তোমার মাইয়া কী দোষ করছে? তোমার মাইয়া তো কোনো দোষ করে নাই, দোষ যদি করে থাকো তাহলে সেটা তুমি করছো। আমাকে বলে যে আমি কী দোষ করছি? আমি বলি কী দোষ করো নাই, তোমার এত বড় সাহস, তুমি তোমার মেয়ের স্কুলের শিক্ষকের সাথে তুমি হোস্টি করো। আমি দেখলাম যে তুমি ওইখানে টিচারের সাথে ওরকম ঢলাঢলি করতেছো। তো আমাকে বলতেছো ও আচ্ছা, তার কি তুমি সিআইডি হয়ে গেছো? সিআইডির মতো আমার পাহারা দাও। আমি বলি সিআইডি কিনা আমি জানি না, বাট তুমি যে নষ্টামি করছো এটা আমি আমার দু চোখেই দেখছি। এটা বলার পর ও তখন খুবই রাগারাগি করে রুম থেকে বেরিয়ে যায়। অ্যান্ড বেরিয়ে যাওয়ার সময় আমি তাকে বলে দিই সাবধান, যদি কখনো আমার আব্বা আম্মার সাথে যা পাগলামি করছো আর পাগলামি করো না। এটা বলার পর ও তখন গিয়ে আমার আব্বা আমাকে বিচার দেয়, সব কিছু বিচার দেওয়ার পর আমার আব্বা আম্মা আমাকে ডাকে বলতেছে তোরা কী শুরু করছিস। আমি তখন আমার আম্মাকে ডাকি, আব্বাকে ডাকি না, আম্মাকে ডাকি। আমি আম্মাকে গোপনে সব কিছু বলি যে মা দেখো এই ঘটনা। তখন আমার মা বলতেছে যে দেখ ও এখন এটা যেহেতু হয়েই গেছে, তুই যেহেতু এখন এটাকে একটু সমাধান করার জন্য চেষ্টা কর। আমি আমার মাকে বলি যে মা এটা কীভাবে সমাধান করবো, তুমি আমাকে সমাধানের একটা রাস্তা দেখাই দাও, সমাধান করার কোনো রাস্তা আছে? তখন আমার মা আমার বলতেছে আচ্ছা পাগলামি করিস না, আমি বৌমার সাথে কথা বলবো। এটা বলার পরে
বিকেলবেলা আমার মা তখন আমার বউয়ের সাথে কথা বলার পর আমি দেখতে পাচ্ছি আমার বউ মানে তেলে বেগুনে মানে গরম হয়ে যায়, তেলে বেগুনে গরম হয়ে যায়। মানে আমার মাকে বলতেছে আপনি এইভাবে কথা বলতেছেন কেন, মানে আপনি আমাকে কী মনে করেন, আমার মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করে। এটা আমি দূর থেকে দেখতে পাই। দেখতে পাওয়ার পরে আমি তখন ওর সাথে আর আমি অতটা ভালো করে কথা বলি না, ওর সাথে আমি ভালো করে কথা বলি না। আমি তখন অফিসে যাই, অফিস থেকে আসি, মানে আমার বউয়ের সাথে আমার সম্পর্কটা যেন একদম সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তো তখন আমাদের অফিসে মানে মানে ওর বাবার কানে মনে হয় মানে খবরটা দিয়ে দেয়, ওর বাবার কানে মনে হয় খবরটা দিয়ে। ওর আব্বা তো আমার অফিসার ছিল, মানে আমার উপরে পোস্টে উনি ছিল। তো উনি তখন আমার উপরে একটু কেমন জানি হয়ে যায়, মানে আমার শ্বশুর হিসাবে বা আমার অফিসের বস হিসাবে আমাকে যেভাবে দেখতো, বাট উনি এখন একটু এভাবে দেখে না। উনি আমাকে কথা আমার সাথে একটু মানে উগ্র ভাষায় কথা বলে অ্যান্ড একটু মানে অন্য ভাষায় কথা বলে। একদিন আমি ওনাকে জিজ্ঞেস করি কী ব্যাপার স্যার, আমি একটা ব্যাপার বুঝতেছি না, আপনি আমার সাথে একটু মানে কেমন যেন একটু উগ্র ভাষায় কথা বলতেছেন কেন, আমি কি কোনো প্রবলেম করেছি, আমার মাঝে কি কোনো সমস্যা আছে? তখন আমাকে বলতেছে যে সমস্যা থাকবে মানে আমি তখন বলি যে আপনি তো আমার শ্বশুর হন তাই না, এইভাবে আমার সাথে মানে জামাইয়ের সাথে কেউ এইভাবে কথা বলে? তখন উনি আমাকে হাসি দিয়ে বলে যে এত পড়াশোনা করেছো, এত বছর ধরে চাকরি করতেছো, তাহলে কি একটা ব্যাপার জানো না? আমি বলি কী ব্যাপার? উনি আমাকে বলে যে শ্বশুর সব জায়গায় হয় না, তুমি আমার শ্বশুর, তুমি আমার জামাই, আমি তোমার শ্বশুর, সেটা হচ্ছে আমাদের বাসায় গেলে, বাট এখানে আমি তোমার বস, আমাকে বস করে সম্বোধন করবা। আমি দেখি যে উনি আমাকে অফিসে শারীরিকভাবে নির্যাতন করতে থাকে, অ্যান্ড বাসায় গেলে আমি দেখি যে মানে তার মেয়ে মানে আমার বউ রেসি আমাকে নির্যাতন করে। আমি তখন এত পরিমাণ প্রেশারে পৌঁছায়, মানে বউয়ের একদিক থেকে চাপ অ্যান্ড মানে অফিসেরও কাজের চাপ, মানে সব কিছু মিলে আমি যেন পাগল হয়ে যাচ্ছিলাম। আমি আর নিতে পারতেছিলাম না, আমার তখন প্রচণ্ড রকম খারাপ লাগে, খুবই খারাপ লাগে। আমি তখন একটু অবসর চাচ্ছিলাম যে আমি যদি একটু অবসর পাই তাহলে আমার অনেক ভালো লাগবে। দেন আমি অফিস থেকে ছুটি নেওয়ার পরে আমি তখন আমার আব্বা আমাকে বলে আমি একটু কক্সবাজার যাবো, আমার খুব খারাপ লাগতেছে, আমার কক্সবাজার যেতে ইচ্ছে করতেছে। তো আমার আব্বা মা বলতেছে তো ঠিক আছে বৌমাকে সাথে করে নিয়ে যা। আমি বলি না, আমি কোনো বৌমাকে সাথে করে নিতে পারবো না, আমি একাই যাবো, একা যাবো অ্যান্ড আমি একাই ঘুরে ফিরে চলে আসবো। আমার আব্বা মা বলতেছে এটা কেমন কথা, তুই তোর বউকে নিবি না? তখন আমার বউ রেসি বলতেছে ও আমাকে নিলেই হবে নাকি, আমি ওর সাথে যাবো নাকি? তখন আমার আব্বা বলতেছে কেন যাবা না কেন? তো বলতেছে ও আমাকে তো এখানে মারার সুযোগ পাইতেছে না, ও আমাকে কক্সবাজার নিয়ে আরও ভালো করে মারবে। তখন আমি আমার আব্বাকে বলি যে তুমি মানে আমার আব্বার সামনেই বলি যে তুমি তো নষ্টামি করার সুযোগগুলো পাইতেছো না, এখন একটু নষ্টামিগুলো ভালো করে করতে পারবা, তোমাকে নষ্টামি করার সুযোগ দিয়ে দিলাম। তখনও কী করে ওইখান থেকে দৌড়ে আমার সামনে আসে, আসার পর আমার সাথে একরকম টকজোক লেগে যায়। তো আব্বা আম্মা কী করে তখন আমাদের দুইজনকে দুদিকে ছুটে দেওয়ার পর আমি তখন আমার মেয়েটাকে কোলে নিয়ে মেয়েটাকে একটা চুমো দেওয়ার পর আমি আর কোনো কথা না বলে আমি তখন আর ব্যাগটাকেও নিই না, আমি ওইখান থেকে বেরোয় আমি রিয়াজউদ্দিন বাজারে যাই। ওই বাজারে গিয়ে কিছু কাপড় চোপড় কিনি, কক্সবাজারের জন্য কাপড় চোপড় কিনে আমি কিচ্ছু নেই না বাসা একদম এমটি অবস্থায়, মানে আমার যে পরনে যে কাপড় ছিল সেই কাপড় নিয়ে আমি রিয়াজউদ্দিন বাজারে গিয়ে কক্সবাজারে যাওয়ার জন্য জামা কাপড় কিনি। অ্যান্ড জামা কাপড় কিনে আমি তখন সরাসরি মানে চিটং থেকে কক্সবাজার চলে যাই। অ্যান্ড কক্সবাজার গিয়ে আমি তখন কক্সবাজার থাকতেছি, আমার আব্বা আম্মার সাথে কথা হচ্ছে, আব্বা আম্মা আমাকে ফোন দিচ্ছে কী অবস্থা? আমি বলি হ্যাঁ ভালো, কোনো প্রবলেম নাই, চলতেছে। এভাবে 2-3 দিন যাওয়ার পরে একদিন বিকেলবেলা আমি কক্সবাজারে বিচের পারে বসে আছি, এরকম নভেম্বর ডিসেম্বরের সময় ছিল টাইমটা। তো বসে আছে, আমি দেখতেছি যে একটা কলেজ থেকে অনেকগুলো মেয়ে আসছে, তো মেয়েগুলো মানে ওইখানে খেলা করতে আসছে, মানে মেয়েগুলো বলতে অনেক বড় আর কি, ওরা অনেক বড় নাচানাচি করতেছে ওইখানে বিচের পারে। তো এটা আমি দেখে আমার কাছে খুব ভালো লাগে। বাট এরই মাঝে একটা মেয়েকে দেখি, মানে মেয়েটা একটু লম্বা টাইপের আর অনেক সুন্দর, মানে ওখানে প্রায় 7-8টা মেয়ের মতো ছিল, বাট এই মেয়েটা একটু বেশি সুন্দর। মেয়েটা তখন মানে নাচানাচি করতে হঠাৎ করে ঢুলে পড়ে যায়। মেয়েটা যখন ঢুলে পড়ে যায় আমি কিন্তু একটা মানে ওখানে টুলের মতো আছে, যারা কক্সবাজার গিয়েছেন তারা জানেন, মানে এরকম টুলের মতো আছে। তো আমি একটা টুল ভাড়া করছিলাম 2 ঘন্টার জন্য। আমি প্রতিদিন বিকেলবেলা টুল ভাড়া করে ওইখানে বসে মানে শুয়ে থাকি। তো ওইখানে বিছনার মতো আছে, শুয়ে আছি। মেয়েটা যখন হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় তখন সব মেয়েগুলো ধরাধরি করে আমার কাছে এসে বলতেছে ভাইয়া আপনি ওকে একটু ওখানে শোয়ান। তো আমি তখন সরে যাই, মেয়েটাকে ওখানে শোয়ানো হওয়ার পর আমি তার মাথায় হাত দিয়ে বলি কী ব্যাপার, কী হয়েছে? পরে বলে ভাইয়া ঢুলে পড়ে গেছে। তো এখানে প্রায় আধা ঘন্টার মতো মেয়েটাকে আমি ট্রিটমেন্ট করি বলতে ওইখানে হচ্ছে পর্যটকের ডাক্তার আছে স্পেশাল ডাক্তার এসে মেয়েটাকে দেখে টেনে হচ্ছে মেয়েটাকে হোটেলে নিয়ে যায়। যখন হোটেলে নিয়ে যায় আমি তখন আর বলি যে যাই হোটেলে নিয়ে গেছে ঠিক আছে। তো এর পরের দিন দেখি কি মানে সেম সময় আমি আবারও সেম জায়গায় বসে থাকি, অ্যান্ড মেয়েগুলো তখন আবার ওখানে নাচানাচি করতেছে, আমি তাদেরকে আবারও দেখে আসে। তো তখন আমি একটা মেয়েকে ওইখানে ডাক দেওয়ার পরে মেয়েটা আসার পর আমি বললাম যে ওই যে তোমার লম্বা বান্ধবীটা কী অবস্থা, ওই দিন অজ্ঞান হয়ে গেছিলো, আজকে ভালো আছে? বলে হ্যাঁ ভাইয়া ভালো আছে। তো আমি বললাম
বললাম আমি মানে দূর থেকে বলতেছি এত লাফালাফি করবেন না, গতকালকে তো লাফালাফি করতে গিয়ে একবার অজ্ঞান হয়ে গেছেন, আজকে অজ্ঞান হয়ে যাবেন। তখন মেয়েটা আমার কাছে এসে বলতেছে যে কী বললেন। আমি বললাম যে না না আমি কিছু বলি নাই, আমার কাছে মনে হওয়ার জন্য মেয়েটি একটু রেগে গেছে। আমি তার বললাম যে গতকালকে তো অনেক নাচানাচি করতে গিয়ে অজ্ঞান হয়ে গেছিলেন, আর অজ্ঞান হয়ে যাওয়ার পরে তো আপনার কী হয়েছে আপনি তো এটা জানেন না। অজ্ঞান হওয়ার পরে আমার এই যে আমি এটা ভাড়া করছিলাম 2 ঘন্টার জন্য, আমার এখানে আপনি আধা ঘন্টার মতো শুয়েছিলেন। তো আমাকে বলতেছে ও আচ্ছা তাই আপনাকে আধা ঘন্টা টাকা দিয়ে দিতে হবে। আমি বললাম না আধা ঘন্টা টাকা দিতে হবে না। তো মেয়েটার সাথে আমার অনেকক্ষণ মানে কি টকজক হয়, টকজক হওয়ার পর ও হোটেলে চলে যায়, আমি আমার হোটেলে চলে আসি। তো এইভাবে আর 2 দিন কেটে যাবে, আর 2 দিন আমার মেয়েটার সাথে আর দেখা হয় না। অ্যান্ড 2 দিন পরে মেয়েটা কোন হোটেলে থাকে এটা কিন্তু আমি ফলো করি। অ্যান্ড আমি একদিন হোটেলের নিচে গিয়ে দাঁড়ায় থাকি, মানে হোটেলের নিচে গিয়ে দাঁড়ায় থেকে আমি দেখতে পাই যে মেয়েটা বারান্দায়, মানে হোটেলের বারান্দা দেখা যায় নিচ থেকে বারান্দায় হাঁটতেছে। আমি তখন রিসিপশানে যাই, রিসিপশানে গিয়ে আমি তখন ওই রুম নাম্বার জিজ্ঞেস করি কথাবার্তা বলার জন্য, বাট রিসিপশন থেকে আমাকে কোনো ইনফরমেশন দেয় না। আমি তখন গেটের সামনে দাঁড়ায় থেকে একটা পর্যায়ে মেয়েরা সবগুলো বের হয়। বের হওয়ার পর আমি তখন মানে আরেকটা মেয়েকে ওখানে ডাক দেওয়ার পরে মেয়েটা দাঁড়ায়। আমি বললাম যে তোমাদের ওই লম্বা বান্ধবীর সাথে আমি কিছু কথা বলতে চাই। তো বলে আচ্ছা ঠিক আছে বলেন। তো তখন আমার মেয়েটা মানে ওই মেয়েটা আমার সামনে এসে বলতেছে ভাইয়া আমি অনেক সরি। আমি তাকে বলতেছি কী ব্যাপার, আপনারা ওই দিন আমাকে ধমক দিছিলেন, আমার সাথে রাগারাগি করলেন, আজকে সরি বলতেছেন। তো বলে যে না আমি আসলে আপনাকে চিনতে পারিনি। তো আর আমার বান্ধবীরা বললো সেদিন নাকি আমি যখন অজ্ঞান হয়ে গেছিলাম আপনি নাকি পর্যটক ডাক্তার আনছেন, এরপর আমার মাথার মধ্যে মানে আপনি নাকি অনেক আমাকে টেক কেয়ার করছেন এবং একরকম ধরাধরি করে আমাদেরকে হোটেলে এনে দিয়েছেন। তো আপনি আমার অনেক টেক কেয়ার করছেন, বাট আমি আপনাকে বুঝতে পারি না, আপনি প্লিজ রাগ করবেন না। আমি বলি না না রাগ করার কী আছে, রাগ কেন করবো। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কোথায় থাকেন বা বাড়ি কোথায়। তো আমাকে বলেছে আমাদের বাড়ি ঢাকাতে, আর ঢাকা ধানমন্ডিতে বাসা। তো আমি বললাম যে এখানে, বলে আমরা কলেজে পরে আমরা সব বান্ধবীরা ঘুরতে আসছি। তো আমি বললাম আচ্ছা ফাইন ঠিক আছে, তো কিছু না মনে করলে একটা কথা জিজ্ঞেস করতে পারি। তো বলে হ্যাঁ বলেন। আমি বললাম যে মানে আপনার ফোন নাম্বারটা কি আমাকে একটু দেওয়া যাবে। তুমি এটা বলতেছে যে কেন দেওয়া যাবে না, ঠিক আছে। তো তার ফোন নাম্বারটা আমাকে দেয়। অ্যান্ড হোটেলে আসার পরে তখন আমি তো আমার পরিবারের দিকে আমি কিন্তু এই পর্যন্ত আমার বউয়ের সাথে কোনো কথা বলি না, মাঝে মাঝে আব্বা আম্মার সাথে কথা বলি। অ্যান্ড আব্বা আম্মা আমাকে আমার বাচ্চাটার সাথে কথা বলাই দেয়, আমার মেয়েটার সাথে কথা বলাই দেয়, তখন আমি আমার মেয়েটার সাথে কথা বলি। এভাবে যেতে যেতে তখন আমি কী করি, ওই যে মেয়েটা আমাকে ফোন নাম্বার দিয়েছিল তার সাথে কথা বলতে শুরু করি। তাকে রাতের বেলায় কল দেওয়ার পরে সে রিসিভ করে। আমাকে বলে যে আপনি কী করেন। আমি বললাম যে আমি কাস্টম অফিসার, আমি কাস্টমে চাকরি করি চিটংয়ে, শিপের ভিতর মানে হচ্ছে চিটং বন্দরে। তো বলে যে বন্দরের কাস্টমে চাকরি করেন, কাস্টম অফিসার। আমি বললাম হ্যাঁ কাস্টম অফিসার। তো বলে তাহলে তো আপনি অনেক টাকা পয়সার মালিক, আপনি অনেক টাকা বেশি ইনকাম করেন। আমি বলি না অনেক টাকা বেশি ইনকাম করি বলতেই তো হচ্ছে। তো বলে আপনার পরিবারে কে কে আছে। আমি শুধু বিয়ে করা ছাড়া আমি সবগুলো ব্যাপার বলি, যে আমার আব্বা আছে, আম্মা আছে, দেন হচ্ছে আমার বড় বোন ছোটো বোন বিয়ে দিয়ে দিচ্ছি সবাইকে। অ্যান্ড আমার আব্বা হচ্ছে নৌবাহিনীতে চাকরি করতো, মোটামুটি সব কিছু মেয়েটাকে বলি। অ্যান্ড বলার পরে মেয়েটার সাথে কথা বলতে বলতে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। আমি এটাকে তার নাম জিজ্ঞেস করি, সে বলে যে তার নাম হচ্ছে ইমা। আমাকে বলেছে আমার নাম হচ্ছে ইমা। তো কথা বলতে বলতে রাত তখন আনুমানিক প্রায় কক্সবাজারের মানে সময় রাত তখন আনুমানিক প্রায় 1:30টার মতো বেঁচে যায়। অ্যান্ড 1:30টার মতো বাজে। আমি তখন তারা বলেছি কী ব্যাপার আপনি, মানে আমি কিন্তু মেয়েটার সাথে টানা কথা বলতেছি, 11টা থেকে কল দিয়েছিলাম, 11 থেকে 1:30 পর্যন্ত কথা বলতেছি। আমি বললাম যে আপনি খাবেন না। তো আমাকে বলতেছে আমার বান্ধবীরা তো খেয়ে আসছে, বাট আমি তো খেতে পারলাম না। আমি বললাম কেন খেতে পারলেন না কেন। তো বলে যে কোথায় খাবো, ওরা তো মানে খাওয়া দাওয়া করে চলে আসছে, আমাকে ডাকছিল আমি তো যেতে পারি নাই। আমি বললাম তাহলে কি আপনি রাতের বেলায় না খেয়ে থাকবেন। আমাকে বলতেছে না খেয়ে থাকবে, এখন কী করবো বলেন, ওরা তো খেয়ে চলে আসছে, আমি এখন কী করতে পারি। আমি তখন তারা বলতেছি দূর বোকামি, এটা কোনো কথা হইলো। এরপর আমি কী করি হোটেল থেকে বেরোয়ার পরে আমি অনেক দূরে ওখানে বার্মিস মার্কেটের ওদিকে কিছু, যারা কক্সবাজার গিয়েছেন তারা জানেন, ওখানে কিছু দোকান সারা রাত খোলা থাকে, মানে সারা রাত খোলা থেকে হোটেল। তো আমি ওই হোটেল থেকে মানে পার্সেল নিয়ে আসি খাবার আনার পর ওদের হোটেলের সামনে যাই, মানে মেয়েটা যে হোটেলে থাকে ওই হোটেলের সামনে যাই। যাওয়ার পরে মেয়েটাকে কল দেওয়ার পর ও তখন বারান্দায় আসে। আমি বলি যে আমি তোমার জন্য খাবার নিয়ে দাঁড়া আসছি, নিচে আসো। তো বলি কী ব্যাপারে এত রাতে। আমি বললাম হ্যাঁ এত রাতে, তো এত রাতে খাবার আনতে পারি না। তো মানে আমি কিন্তু তাকে তুমি করে বলতেছো, কিন্তু ব্যাপারটা বুঝতে পারে নাই। এরপর ও নিচে আসার পর আমি বললাম যে নাও এটা তোমার খাবার। এটা বলার পর তখন আমার দিকে তাকে বলতেছে যে মানে আমরা কি খুব পরিচিত হয়ে গেলাম, আমাকে এটা বলে। আমি বলি হ্যাঁ মনে তো হয় পরিচিত হয়ে গেলাম। তো বলে এজন্য কি তুমি করে বলতেছো, মানে তখন আমাকে ঠিক এভাবে বলেছে এজন্য কি তুমি করে বলতেছো। আমি বলে আমি না হয় তুমি করে বলছি, কিন্তু তুমিও তো তুমি করে বলে ফেলছো। তখন মেয়েটা একটা খিলখিলে হাসে বলতেছে যে ডিজিটাল জামানা, এখানে আসলে তো মানে সংকোচ করা ঠিক না, তুমি করে বলতেই পারি, যেহেতু আমরা পরিচিত হয়ে গেছে আমরা তুমি করে বলাই যায়। এরপর ও কী করে ওর মানে হোটেলে যায়, আমি তখন আমার হোটেলে চলে আসে। থাকার পরের দিন আমি তাকে আবারও কল দিই, সকালবেলা কল দিয়ে আমি বললাম যে চলো আমরা হচ্ছে কক্সবাজারের ওইখানে
মানে রামু একটা জায়গা আছে, মানে রামুতে ঘুরতে যাবো। তো আমাকে বলে যে আমার বান্ধবীদেরকে নিবো না। আমি বললাম যে না, তোমার বান্ধবীকে নিও না, তুমি একাই আসো। তো আমাকে বলে যে মানে ব্যাপারটা কেমন দেখে না। আমি বললাম যে কেমন দেখাবে মানে, তুমি তোমার বান্ধবীদেরকে একটু ম্যানেজ করো বলো। তো বলে যে আচ্ছা ঠিক আছে, ওরা যখন সকালে বিচের পাড়ে চলে যাবে তখন আমি বের হয়ে যাবো। তোরা যখন বিচের পাড়ে চলে যায় তখনও আমাকে কল দেয়, ইমা। কল দেওয়ার পরে আমার হোটেলের সামনেও একটা রিক্সা নিয়ে আসে। আসার পর আমরা তখন কী করি, একটা টমটম ভাড়া করি, একটা টমটমে করে আমরা তখন রামুতে যাই। যারা রামুতে গিয়েছেন তারা জানেন কক্সবাজারের সৌন্দর্য ফুটে ওঠে রামুতে। রামুর পাহাড়ে যখন আপনি উঠবেন না, মানে আমার কাছে মনে হয় যে মানে ওইখান থেকে মানে অনেক একটা ব্যাপার আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। ওটা হচ্ছে ওখানে একটা দূরবীক্ষণ যন্ত্র আছে। ওই দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দূরের মানে সব কিছু একেবারে কাছে দেখা যায়। মানে বিচের পাড়ে ওর বান্ধবীরা যে নাচানাচি করতেছিল এইখান থেকে মানে ওই দূরবীক্ষণ যন্ত্র দিয়ে একদম ক্লিয়ার দেখা যায়। মানে এত সুন্দর। ও আমাকে বলে যে আল্লাহ, আমি জীবনে কল্পনাও করতে পারি না, চোখে এটা দেখা যায় না, বাট এই দূরবীক্ষণ যন্ত্র দিয়ে খুব ক্লিয়ার দেখা যায়। তো এইভাবে যেতে যেতে তখন আমি তার সাথে একদম মানে বিকাল পর্যন্ত ঘোরার পর তখন আমাদের মাঝে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়, ফ্রেন্ডশিপে বলবো। এরপরে সে রুমে যায়, আমি তখন আমার রুমে আসি। আসার পর তার সাথে আমার কথাবার্তা বলা হয়। কথাবার্তা বলতে বলতে ও তখন মানে মোটামুটি মানে আমার সাথে ওর একটা ভালো, খুবই ভালো একটা সম্পর্ক হয়েছে। মানে প্রেম ভালোবাসা হয় না, কিন্তু প্রেম ভালোবাসার চেয়ে আরও একটু বেশি কিছু। মানে ফ্রেন্ডলি খুব গভীর একটা সম্পর্ক। আমাকে সবসময় খোঁজ খবর না, আমি তার খোঁজ খবর নেই। এভাবে যেতে যেতে প্রায় আরও 6-7 দিনের মতো কেটে যায়। তখন আমার অফিসের যে ছুটি ছিল 15 দিনের, ওই 15 দিনের ছুটি ওভার হয়ে যায়। তো ওরা কিন্তু 1 মাস, ওরা বলে যে ওরা 1 মাস থাকবে। আমি তখন তারা বলতেছি যে ঠিক আছে, আমি আর থাকবো না, আমি চলে যাবো। বিকজ আমি যে অফিসে চাকরি করি, ওই অফিসের যে ছুটি ছিল ছুটি পুরে গেছে। তখন আমাকে বলতেছিল যে আপনি চলে গেলে কি আমি থাকবো নাকি, সরি তুমি চলে গেলে কি আমি থাকবো নাকি। আমি বললাম যে তো ঠিক আছে তাহলে চলে যাই। এরপরে ও কী করে ওর বান্ধবীদেরকে বলে যে ওরা চলে যাবে। তখন বান্ধবীরা সবাই মিলে আমরা একসাথে কক্সবাজার পর্যন্ত, মানে কক্সবাজার থেকে চিটং পর্যন্ত আসি, মানে একই বাসে করে। অ্যান্ড তখন ওরা কক্সবাজার থেকে আবার বাস, মানে সেম বাসে করে ওরা হচ্ছে মানে চিটং থেকে সেম বাসে করে ওরা আবার হচ্ছে ঢাকাতে চলে যায়। অ্যান্ড এরপর থেকে মেয়েটার সাথে আমার কন্টিনিউ কথাবার্তা বলা হয়। বাড়িতে আসার পর আমার আর অতটা কষ্ট হয় না। আমার যখন আমার বউয়ের সাথে ঝগড়া হয় বা আমার বউয়ের সাথে মন খারাপ হয়, তখন আমি কী করি, ওই মেয়েটার সাথে কথা বলি, মানে ইমার সাথে কথা বলি। ইমার সাথে কথা বলতে বলতে খুবই গভীরভাবে আমার রিলেশনটা হয়ে যায়। অ্যান্ড এভাবে যেতে যেতে প্রায় 1.5 বছর মতো কাটে। অ্যান্ড 1.5 বছর কিন্তু আমি আর কোনো সন্তান নিচ্ছি না। বস আমার বউয়ের সাথে আমার ওরকম ভালো বর্নিংটা হচ্ছে না, কোনো মধুর সম্পর্ক হচ্ছে না, যার জন্য আমার কোনো সন্তান হয় না। তো 1.5 বছরে আমার ইমার সাথে সম্পর্কটা খুবই গভীর হয়ে যায়, মানে খুবই গভীর হয়ে যায়। অ্যান্ড গভীর হয়ে যাওয়ার পরে ইমা আমাকে বলতেছে, সে মানে ওর পরিবার থেকে আমাকে বলতেছে যে আমি আমার পরিবারের কাছে তোমার কথা বলি। আমি তখন বলি যে না, মানে আমি তাকে যখনও আমাকে এটা বলে যে পরিবারের কাছে আমার কথা বলবে, তখন থেকে আমার মাঝে একটা ভয় কাজ করে। আমি চিন্তা করি আল্লাহ, ও যদি ওর পরিবারের কাছে বলে দেয় তাহলে তো মানে আমি তো বিয়ে করছি, এটা তো আমি তাকে বলি নাই। অ্যান্ড আমি তখন তার কাছ থেকে একটু সরে যাই, মানে একটু সরে যাই বলতে আমি তার সাথে আর অতটা কথা বলি না, একটু কম কথা বলি। অ্যান্ড যখন আমি তার কাছ থেকে সরে যাই তখন সে আমার প্রতি আরও দুর্বল হয়ে যায়, মানে প্রচুর পরিমাণ দুর্বল হয়েছে। এর মাঝে আমি কয়েকটা ব্যাপার বলে রাখি। এই 1.5 বছরের মাঝে কিন্তু ইমা ঢাকা থেকে বেশ কয়েকবার চিটংয়ে আসছে। অ্যান্ড আমাদের মাঝে কিন্তু শারীরিক সম্পর্ক বেশ কয়েকবার হয়েছে। এটাও কিন্তু হয়েছে। এটা হওয়ার পরে এখন ও আমারে মানে গভীরভাবে চাচ্ছে, মানে ওর কথা হচ্ছে আমাকে বিয়ে করবে। তখন আমি শুধু, ও কিন্তু আবার অনেক মানে মোটামুটি বড় লোকের মেয়ে ছিল, ইমা কিন্তু পয়সাওয়ালার মেয়ে ছিল, খুব গরিব না। তো এরপরে আমি তখন তারে বলি গিয়ে, তখন আমি এভাবে চিন্তা করতেছি যে কী করা যায়। অ্যান্ড ও তখন আমাকে বলতেছে যে তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমার সাথে এগুলো তুমি কেন করছো। আমি তারা বলি যে দেখো, মানে যত যাই হোক এখন আমি কি করবো, আমার পরিবার থেকেও আমাকে এখন বিয়ে করাবে না, এটা ওকে বলি। ও আমাকে বলে যে তোমাকে দেখে তো মনে হয় তোমার অনেক বয়স হয়েছে, বাট এত বয়স্ক একটা মানুষকে কেন বিয়ে করাবে না। আমি বলি দেখো, মানে আমি এত কিছু জানি, বাট আমি এখন বিয়ে করতে পারবো না। এভাবে কিছুদিন যাওয়ার পর ও তখন একদিন কী করে, আমার বাড়ি, মানে ও কিন্তু আমার বাড়ির ঠিকানা চিনে, আমি কিন্তু আমার বাসার ঠিকানা বলছিলাম। তো কী করে আমাকে না জানিয়ে ঢাকা থেকে চিটংয়ে চলে আসার পর আমাদের বাড়ির সামনে এসে আমাকে কল দেয়। তখন বাসা থেকে আমি রিসিভ করে বলতেছে যে আমি তোমার বাসার নিচে আছি, আমি কি বাসায় ঢুকবো না, তুমি বাসা থেকে বেরোবা। আমার তখন কলিজার নিচে একটা চিপ, মানে আমি তখন চিন্তা করতেছি আল্লাহু আকবার, এখন যদি আমার বউ জেনে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আমি তখন দৌড়ে বাসার নিচে, মানে বাসা থেকে বেরোয়ার পর আমি তার বলি যে কী ব্যাপার, তুমি আমাকে না বলে সেই ঢাকা থেকে চিটংয়ে চলে আসছো। আমাকে বলে যে তোমার সাথে কথা আছে চলো। তখন ও কী করে, আমাকে নিয়ে একটা সিএনজিতে উঠা আমাকে বলো সিএনজি ড্রাইভারকে বলো কোথায় যাবে। আমি বলো ওমা, তুমি সিএনজি ড্রাইভার ঠিক করছো, ওকে বলো নাই কোথায় যাবা। তো বললে যে আমি তো বাস স্টেশন থেকে নেমে তোমার বাসা পর্যন্ত চিনি, এ পর্যন্ত আসছি, এখন সিএনজি ড্রাইভারকে বলো কোথায় যাবে। তখন আমি সিএনজি ড্রাইভারকে বলি যে মামা ঠিক আছে, আমি কোনো পার্কে যাই না, মানে পার্কে যাই না বা পরিচিত বন্ধু বান্ধব বা কেউ দেখে ফেলে কিনা, এই জন্য আমি কী করি অনেক দূরে চলে যাই। আমাদের বাসা থেকে আমি দেখুন অক্সিজেনের পরে একটা জায়গা আছে, বালুছড়া নামক একটা জায়গা, মানে বালুছড়া বলো এটাকে, জায়গাটা মানে একটু নীরব টাইপের, ওই জায়গাটা একটু ভালো। আমার বন্ধুরা মাঝে মাঝে বলে যে ওখানে প্রেম করার
করার জন্য নাকি অনেক প্রসিদ্ধ একটা জায়গা। তো আমি ওখানে যাই, ওখানে যাওয়ার পর ওর সাথে আমি দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছি। মানে জায়গাটি একটু খোলামেলা ছিল, চারদিকে মানে অনেক ফাঁকা ছিল, মেইন রোডের পাশেই ছিল, একটু খোলামেলা বাট অনেক সুন্দর, বালুর ছড়া নামে পরিচিত। তো এখানে দাঁড়ায় আমি তার সাথে কথা বলতেছি, কথা বলতে বলতে ও খুব ইমোশনাল হয়ে যায়। ও আমার পা ধরে কান্নাকাটি করে। ও বলে যে দেখো মাসুদ, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তখন তারে বলি যে তুমি এটা কেন কেন মানে ঠিক হয়ে যাবে, প্লিজ এরকম করো না। বাট ও তখন মানে কোনোভাবেই বুঝতে পারে না। ওর কথা হচ্ছে আমাকে বিয়ে করে ও চিটং থেকে যাবে, এটা বলতেছে। তো আমি তারে বলি যে তুমি সাগলামি করো না, আমার এই মানে এইসব কথা শুনতে ভালো লাগে না। তখন ওর সাথে একটা রাগারাগির পর্যায়ে চলে যে একটু কথা কাটাকাটি হয়। একটা পর্যায়ে ও কী করে, ও তখন বলে যে ঠিক আছে, আমি যদি তোমারে না পাই তাহলে আমি আর এই জীবন রাখবো না, এটা বলে ও তখন দৌড় দেয়। মানে ওইখান থেকে দৌড় দেওয়ার পরে একদম মানে বাস মানে ওইটা ছিল মানে একদম মেইন রোড ছিল, একেবারে মেইন রোডের পাশে এসেও দাঁড়ায়। তখন ওই দিকে কিছু ছেলে ছিল, ওরা ওখানে ক্রামবোর্ড খেলতেছিল। ওই ছেলেগুলো এই দৃশ্যটা দেখার পর ওই ছেলেগুলো দৌড়ে এসে ওরা ধরে। আমি কিন্তু তখন ওখানে দাঁড়ায় থাকি। ধরার পর আমি তখন বুঝতে পারতেছিলাম যে আল্লাহটা কী হচ্ছে। আমি তখন আর ছেলেগুলোর কাছে আসতেছি না, আমি তখন ওইখানে একটু আড়ালে দাঁড়াই বলতে ওইখানে একটু মানে লুকানোর মতো জায়গাও আছে, একটু ঢালু টাইপের। ওই ঢালুর মধ্যে গিয়ে আমি লুকিয়ে থাকি। অ্যান্ড কিছুক্ষণ পরে ছেলেগুলোরে ও কী বলে, ছেলেগুলো তখন দৌড়ে এদিকে আসে। এদিকে আসার পর আমাকে দেখে আমাকে ওখান থেকে ধরে নিয়ে যায়। যাওয়ার পর আমাকে বলতেছে যে আমাকে, তখন আমি বলি যে কী ব্যাপার, আমার গার্লফ্রেন্ড, এটা বলি যে বলে গার্লফ্রেন্ডের সাথে সব কিছু করতে পারো, গার্লফ্রেন্ডে বিয়ে করতে পারো না, এটা বলে ছেলেগুলো আমার মানে আমাকে থাপ্পড় মারে, ওখানে 2-3 থাপ্পড় মারার পর আমি বলি যে ভাই এগুলো কেমন কথা বলতেছেন, যে এটা আমার গার্লফ্রেন্ড, আমি ম্যানেজ করবো, আপনারা কেন? পর বলতেছি যে ম্যানেজ মানে এখন বিয়ে করবি। আমি তখন বলতেছি আরে ভাই বিয়ে করবো মানে আমি তখন বুঝতে পারতেছিলাম যে কী করবো। আমি তখন বলছি ভাই আমাকে একটু বুঝতে ট্রাই করুন, একটু সময় দেন না। ওরা কোনো সময় দিবে না আমাকে। সাথে ওখানে বাইজিদ মাজার ছিল, বাইজিদ মাজারে নিয়ে আসে। অ্যান্ড বাইজিদ মাজারে আনার পরে তখন ছেলেগুলো কী করে, আমার সাথে ওকে ওইখানে মাজারের ভিতরে বিয়ে পড়াই দেয়। আমাকে বিয়ে পড়াই দেয় 12 লাখ টাকা কাবিনে কাজী ডেকে একদম কোর্টের মাধ্যমে, কোর্ট থেকে উকিল পর্যন্ত নিয়ে আসে, আইন আমাকে ওখানে বিয়ে করায়। অ্যান্ড আমার কোনো কথাই আমি ওদেরকে শোনাইতে পারি না। ও আমার কোনো কথা শোনে নাই, ছেলেগুলো আমার কোনো কথা শোনে নাই। অ্যান্ড বিয়ে করার পরে ও কী করে, ছেলেগুলোকে ভাই ডাকে, মানে ছেলেগুলোকে ভাই ডাকে যে আপনারা আমার ভাইয়ের কাজ করছেন, আমি আপনাদের কাছে চিরঋণী। এরপর আমি তখন চিন্তা করতেছি, আমি তখন মানে বুঝতে পারতেছিলাম না যে আমি কী করবো। তো আমি তখন ওরে বলতেছি, তখন কিন্তু মানে প্রায় একদম মানে রাতের মতো হয়ে গেছে। আমি ওরে বলি যে এখন কি ঢাকাতে ব্যাক করবো নাকি থাকবো? আমাকে বলি যে রাতের বেলা আমি ঢাকায় কোথায় যাবো? আমি বললাম কেন, বাসায় যাবো। আমাকে বলে যে আমি বাসায় যেতে পারবো না এখন, আমার আব্বা আমাকে বলে আসছে যে আমার বান্ধবীর জন্মদিনে আসছে, আমি আজকে রাতে থাকবো। আমি তখন তারা বলতেছি যে মিথ্যে কথা তো সব জায়গায় বলতেছো, তার নিয়ে আমি কী করি, একটা হোটেল ভাড়া করি। অ্যান্ড হোটেল ভাড়া করে ওই হোটেল রুমে আমি তখন তার সাথে রাতের বেলায় থাকি। আমার বউ কিন্তু আমাকে রাতের বেলায় কল দিয়েছিলাম, আমি আমার বউর কল রিসিভ করি নাই। অ্যান্ড রাতের বেলায় তার সাথে আমি থাকি। অ্যান্ড থাকার পরে সকালবেলা আমি তার বলতেছি ঠিক আছে তুমি চলে যাও, অ্যান্ড এরপরে সব কিছু ঠিক করা যাবে, তুমি চলে যাও। তো আমি তখন তাকে চিটং থেকে ঢাকাতে পাঠিয়ে দিই। অ্যান্ড পাঠিয়ে দিই, তার সাথে তখন আমার ফোনে কথাবার্তা বলা হচ্ছে। বাট আমি তখন বুঝতে পারতেছিলাম না যে আমি কী করবো, মানে আমি কোন রাস্তাটা নিব। আমার মাথায় তখন আসতেছিল না যে আমি এটা নিব নাকি ওইটা নিব, মানে কোনটা ছেড়ে কোনটা ধরবো, কোনটা কী করব, আমি খুব ক্লিয়ার ব্যাপারগুলো বুঝতে পারতেছিলাম না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। অ্যান্ড এদিক দিয়ে আমার বউ কিন্তু আমার উপরে খুব বেশি মানে আমাকে সন্দেহ করে, বা সাংসারিক জীবনে ঝামেলা তো একটা লেগে আছে। আর আমি আমার বউয়ের সাথে ঘুমাই না, বউয়ের কাছে যাই না। তো এটা নিয়ে আমার বউ কিন্তু ওর বাপের কাছে, মানে আমার যিনি অফিসার ছিল ওনার কাছে বিচার দেয়। অ্যান্ড উনিও আমাকে মোটামুটি একটু অন্যভাবে দেখে, আমাকে খারাপভাবে দেখে। ওনারও টার্গেট যে উনি সুযোগ পেলে যেন আমাকে মারবে, এরকম অবস্থা। উনি যে আমার বস, আমার তখন ওনাকে বস পরিচয় দিতে আমার খারাপ লাগে, কারণ শ্বশুর তো দূরের কথা, একটা বস কখনো তার কর্মীর সাথে যতটা খারাপ ব্যবহার করে না, উনি আমার সাথে যতটা খারাপ ব্যবহার করে। তো মন যখনই খারাপ হয় আমি তখনই ইমাকে ফোন করি, ইমার সাথে কথাবার্তা বলি। ইমা তো আমার সেকেন্ড ওয়াইফ হয়ে গেছে। এরপরে কিছুদিন পরে ইমা আমাকে বলতেছে যে ওর পরিবার থেকে নাকি ওর মানে বিয়ে দিয়ে দিবে। তো আমাকে বলতেছে যে আমি আমার আব্বা আম্মাকে তোমার কথা বলে দিই। আমি তখন মানে আমার কাছে একটাই ভয় যে ও যদি আমার ঠিকানা ওর বাবা মাকে বলে দেয়, ওর বাবা মা তো অবশ্যই আমার জাস্টিফাই করবে, আমার খোঁজখবর নেবে। অ্যান্ড খোঁজখবর নেওয়ার পর যদি তারা জানতে পারে যে আমার আগের একটা বউ আছে, বাচ্চা আছে, তাহলে তো আমাকে মেরেই ফেলবে। আমি তখন তারা বলতেছি যে দেখো আমার পরিবারে একটু প্রবলেম আছে, আমার আব্বা আম্মা যদি জানতে পারে আমি রিলেশন করি, মানে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তুমি একটা কাজ করো, তুমি প্রয়োজনে বাড়ি থেকে পালায় চলে আসো, তারপরে তুমি তোমার আব্বা আমাকে বইলো না। ও আমাকে বলেছে আচ্ছা আমি বুঝতে পারতেছি না, মানে তোমার কিন্তু মানে বিয়ে করার মতো পারফেক্ট বয়সও তোমার হয়েছে, তাহলে তুমি মানে এতটা কেন? আমি বলি যে দেখো আমার পরিবারে কিছু সমস্যা আছে, তুমি প্রয়োজনে বাসা থেকে পালায় আসো, তারপরেও তুমি তোমার আব্বা আম্মাকে আমার কথা বইলো না। তো ও তখন কী করে, ঠিক তারই 1 সপ্তাহ পর ও তখন বলে যে ঠিক আছে আমি বাসা থেকে চলে আসতেছে। আর ঘর থেকে আমাকে কল দেওয়ার পর আমি তখন চিটংয়ে একটা বাসা ঠিক করি ওর জন্য। বাসা ঠিক করার পরে তখন আমি কী করি, ওকে ওই বাসার মধ্যে রাখি। অ্যান্ড ওর বাবা মায়ের সাথে কথাবার্তা বলে বাবা মাকেও ম্যানেজ করে যে একটা ছেলেকে ভালোবাসে, ছেলের সাথে চলে আসছে। অ্যান্ড ওর বাবা মাটাও মানে ইমার বাবা মাটা একটু ফ্রি টাইপের, ওদের পরিবারটা একটু ফ্রি, মানে মেয়ের প্রতি ওরা অতটা মানে হয় না যে একটা মানে সন্তানের প্রতি একটু টান ভালোবাসা, বা ওরা অত বেশি না। তো এভাবে যেতে যেতে বেশ কিছুদিন কেটে যায়। তখন আমি কী করি, ইমার সাথেও থাকি ওইখানে, আর আমার ওয়াইফের সাথেও থাকি। তখন আমার একটা বন্ধু থাকে,
আমার ওই বন্ধুটা হচ্ছে কানাডাতে থাকে। আমি একটা টার্গেট করতেছি যে আমি ইমাকে নিয়ে কানাডাতে চলে যাব, মানে আমার এটা টার্গেট। আমি আমার বন্ধুর কাছে কাগজপত্র জমা টমা দিই কানাডার ভিসা হওয়ার জন্য। কানাডার ভিসা হলে আমার টার্গেট আমি ইমাকে নিয়ে কানাডাতে চলে যাব, অ্যান্ড আমি ইমাকে কানাডাতে সেট করাই ফেলবো। অ্যান্ড আমি এখানে আমার বউ যেটা আছে এটাকে তো আমি রেসিকে তো আমি ছাড়তে পারবো না। রেসির ঘরে আমার একটা মেয়ে সন্তান আছে, তো রেসিকে তো থাকা সারা আমার পক্ষে সম্ভব না। তো রেসির সাথে এখানে থাকবো, ওইখানে আমি আমার বউ নিয়ে থাকবো। এইভাবে হচ্ছে আমাদের এইভাবে হচ্ছে কথাবার্তাগুলো হচ্ছিল। বাট এইভাবে যেতে যেতে একটা পর্যায়ে আমি যখন রেসির সাথে রাতের বেলায় থাকি, মাঝে মাঝে সপ্তাহের ভিতরে 2 দিন হচ্ছে আমি ওইখানে গিয়ে থাকি, অ্যান্ড বাকি সময়টা হচ্ছে আমি রেসির সাথে থাকি। তো রেসি আসলে অতটা মাইন্ড করে না, অতটা সন্দেহ করে না, আমি যেখানে থাকি ওরা আসলে অতটা মাথা ব্যথা নাই। তো একদিন রাতের বেলা আমি তখন রেসির সাথে ঘুমাই থাকা অবস্থায় রেসি তখন আমাকে আমার কানের ভিতরে এরকম চুলকানি দিয়েছে। আমি জানি না হঠাৎ করে ও কেন রাতের বেলা এরকম করতেছে, একটু বেশি দুষ্টমি করতেছে। তো দুষ্টমি করে একটা পর্যায়ে আমি তখন ঘুমেছিলাম, আমি আমার ঘুমের ভিতরে তারা বলতেছিলাম যে দেখো, আমি বলতেছি ইমা দেখো পাইজলামি করো না, সকালবেলা কিন্তু আমার অফিস আছে, আমাকে অফিসে যেতে হবে। তখন ও কী করে আমাকে আবারও নাড়া দেওয়ার পর আমি এবার সেম কথাটাই বলি, কারণ এর আগের রাতে কিন্তু আমি ইমার সাথে ছিলাম। এর আগের রাতে ইমাও এরকম দুষ্টামি করতো। তো দুষ্টামি করা অবস্থায় এখন আমি আমি আর এই যে খেয়াল নাই যে আমি রেসির সাথে শুয়ে আছি। আমি তখন বলে ফেলি যে এটা যখন বলে ফেলার পরে 2-3 বার বলার পরে, ইমার নামটা 2-3 বার বলার পরে ও তখন কী করে, ও আমার মোবাইলটা হাতে নেয়। মোবাইলটা হাতে নেওয়ার পর হঠাৎ করে আমার ঘুম ভাঙে। আমি তখন ওর কাছ থেকে মোবাইলটা টান দিয়ে নিয়ে যাওয়ার পর ও কিন্তু খুবই ইন্টেলিজেন্ট, ও আমাকে কিছুই বলে না বলার পর আমার যখন ঘুম ভাঙে, আমি দেখি যে মোবাইলটা যখন ওরাতে মোবাইলটা নিয়ে যায়। অ্যান্ড সকালবেলা ও আমাকে বলে যে আমার মোবাইলে ব্যালেন্স নেই, তুমি একটু মোবাইলটাতে আমি একটু আব্বাকে কল দিব। আমি তখন বলছি ঠিক আছে। আমি তখন আমার মোবাইলটার লকটা খুলে ওর হাতে দিই। দেওয়ার পর ও কী করে, ওইখানে সেভ নাম্বারের ভিতরে আমি তখন ইমার নাম্বারটা ইমা দিয়ে সেভ করে রাখি, শুধু ইমা। অ্যান্ড তখন ও কী করে, ইমা নামটা আমার নাম্বার থেকে খুঁজে বের করে ইমার নাম্বারটাও নেয়। নাম্বারটা নেওয়ার পরে ও ইমার সাথে কথাবার্তা বলে। বাট এগুলো কিন্তু আমি কোনো কিছুই জানি না। অ্যান্ড ইমার সাথে তার কথাবার্তা হয়, বাট আমি কোনো কিছুই জানি না, আমার সাথে এই ব্যাপার নিয়ে কোনো কথা হয় না। ইমার কাছে গেলে ইমাও আমার সাথে খারাপ ব্যবহার করে। অ্যান্ড ইমা তখন তার বাবা মায়ের সাথে কথাবার্তা বলে, তার বাবা মায়ের সাথে কথাবার্তা বলে, অ্যান্ড কিন্তু খুব খারাপ ব্যবহার করে। ইমাও খুব খারাপ ব্যবহার করে, অ্যান্ড রেসিও খুব খারাপ ব্যবহার করে। আমি তখন কোনো জায়গায় শান্তি পাই না, এই বউর কাছে শান্তি পাই না, ওই বউর কাছে শান্তি পাই না, অফিসে গেলে শান্তি পাই, কোনো জায়গায় শান্তি নাই। এভাবে কাটতে কাটতে প্রায় 1 মাসের মতো কাটে। অ্যান্ড 1 মাস পরে একসময় ইমা আমাকে আমাকে বলে যে আমি আমার বাড়িতে যাব, ঢাকাতে যাবে। তাই আমি বললাম যে ঠিক আছে। আমাকে বলে তুমি সহ চলো। আমি বলি এবার তুমি যাও, আর তুমি যখন আসবা তখন আমি তোমাকে নিয়ে যাব। তখন কিন্তু আমি একটা ব্যাপার খুব সারপ্রাইজ, ও কিন্তু একটাবারের জন্য বলে না যে তুমি তোমার বাড়িতে আমাকে নিয়ে যাও। আগে কিন্তু প্রথম বলতো, এখন কিন্তু আর আমাকে এটা বলে না যে তুমি আমাকে বাড়িতে নিয়ে যাও। এরপর আমি কী করি, বাসায় আসার পরে আমার বউ কিন্তু রেসি কিন্তু আমাকে কোনো কিছু বুঝতে দেয় না। আমি বাসায় আসার পর আমি এরপরের দিন যখন অফিসে গেছি, অফিসে যাওয়ার পরে হঠাৎ করে আমার অফিসে আমার কাস্টমারের এখানে পুলিশ আসে। আমাদের থানার পুলিশ আইসা আমাকে হ্যান্ডকাপ পরে আমাকে বলে যে আমাকে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওয়ার পরে আমি ওসি সাহেবের রুমে নিয়ে যাই। ওসি সাহেবের সাথে কথা বলেছি কী ব্যাপার, আমাকে ধরে নিয়ে আসছেন কেন? পরে বলে যে আপনার নামে মামলা হয়েছে। আমি বলি কী মামলা রে, কে মামলা করছে? তো বলে যে আপনার নামে রেসি মামলা করছে। আমি বললাম যে রেসি তো আমার বউ। বলে যে হ্যাঁ, আপনার বউ আপনার নামে মামলা করছে যে আপনি আপনার বউর কাছ থেকে অনুমতি না নিয়ে আপনি সেকেন্ড বিয়ে করে ফেলছেন। আমি তখন একেবারে আসমান থেকে পড়ি। আমি তখন বলতেছি যে এইটা আপনি কি বলতেছেন? বলে যে হ্যাঁ। তখনই আমাকে এজাহারা দেখায় যে ফাইলটা দেখায়। ফাইলের ভিতরে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ ঠিক আছে, আমি আমার প্রথম বউকে না বলে সেকেন্ড বিয়ে করছি। এইটা এজাহারের ভিতরে একদম সুন্দর করে এটা উল্লেখ করা হয়। আর আমাকে তখন থানাতে নিয়ে যায়। থানাতে নিয়ে যাওয়ার পরে এভাবে থাকা অবস্থায় তখন আমার বউ তখন এমনভাবে, যেহেতু আমার ওখানে আমার শ্বশুর আছে অফিসে, আমার শ্বশুর আর আমার বউ মিলে তখন আমার চাকরিটা ডিসমিস করে দেয়। আমার তখন একটা সরকারি চাকরি ছিল, কাস্টমের চাকরিটা আমার চলে যায়। অ্যান্ড এরই মাঝে আর তখন আমার আমার ওই বউ ইমার সাথে কিন্তু আমার আর কথা হয় না। আমি তখন জেলে থাকি। আমি প্রায় জেলে 2 মাসের মতো থাকি। অ্যান্ড 2 মাস পর আমার আব্বা অনেক টাকা পয়সা দিয়ে আমাকে জেল থেকে বের করে আনার পরে আমি তখন আমার পরিবারের সাথে আসি। তখন আমি জেল থেকে বের হওয়ার পরে জানতে পারি যে আমার বউ রেসে আমাকে ডিভোর্স করে আমার বাচ্চা নিয়ে চলে গেছে। অ্যান্ড আমার চাকরিটাও চলে গেল। তখন আমার মাথায় একরকম আসমানটা ভেঙে পড়ে। আব্বা মা আমার সাথে খুবই খারাপ ব্যবহার করে, আমার সাথে কথা বলে না। আমি একরকম পাগলের মতো হয়েছে, পাগলের মতো এদিক সেদিক ঘোরাফেরা করতে থাকি। অ্যান্ড ফোনে কথা মাঝে মাঝে বলা হয় ইমার সাথে। ইমা আমাকে বলে যে আমি আমার পরিবারের সাথে আছি, আমি আমার পরিবারকে তোমার কথা বলছি, অ্যান্ড তোমার বউ যেহেতু চলে গেছে আমি আমার পরিবারের সাথে তোমাকে যোগাযোগ করাই দিব, তুমি টেনশন করো না। এভাবেই ইমা ঢাকাতে পড়ে আছে। যেতে যেতে আরও প্রায় 3 মাসের মতো কাটেন। 3 মাস পরে আল্লাহর রহমতে আমি যে আগে কাগজপত্র জমা দিয়েছিলাম কানাডাতে আমার ভিসা হয়।
আমার বন্ধুর ওখানে আমার ভিসা হয়। ভিসা হওয়ার পর আমি তখন ইমাকে বলি যে আমার তো কানাডাতে ভিসা হয়ে গেছে, আমি ওখানে চলে যাব। তখন ও আমাকে বলে যে না না, ওইখানে যাও না, তুমি আগে আমার আব্বা আম্মার সাথে কথা বলো। এরপর কী করে ও পারিবারিকভাবে ওর আব্বা আম্মার সাথে আমাকে কথা বলাই দেয়। অ্যান্ড আমার আব্বা আম্মা ওরা বাবা মার সাথে কথা বলে, কথা বলার পরে আমরা একটা ছোটোখাটো অনুষ্ঠান করি, একটা বিয়ের অনুষ্ঠান করে তখন আমরা ঢাকা থেকে হচ্ছে ইমাকে বিয়ে করে আমরা সরাসরি হচ্ছে চিটংয়ে নিয়ে আসি। অ্যান্ড এরই মাঝে আমার শ্বশুর কিংবা আমার প্রথম বউ রেসি, তার সাথে আমার কোনো যোগাযোগ নাই, সে তার মতো করে আছে। অ্যান্ড এভাবে থাকার পরে তখন আমি আমার বউকে বলি যে আমার বউ রেসি কিন্তু মানে আমার বউ ইমা কিন্তু আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসে। ও আমাকে বলে যে তোমার লাইফে যেটা হয়ে গেছে এটা একটা অ্যাক্সিডেন্ট, আমি এটাকে কিছু মনে করি না, আল্লাহ তোমার উপরে বিপদ দিছে অ্যান্ড এটা ঠিক হয়ে যাবে। অ্যান্ড ও আমাকে বুঝে, বাট আমি একটা ব্যাপার আমি তাকে বলি যে দেখো তোমার উপর আমার একটা রাগ, তুমি রেসির সাথে গোপনে গোপনে কথা বলছো অ্যান্ড 1 মাসের মতো রেসির সাথে তোমার কথা হয়েছে, অথচ তুমি এই কথাগুলো আমাকে একটাবারের জন্য বললা না। অ্যান্ড তুমি জানতে পারছো যে আমি বিয়ে করছি, এরপরও তোমার মাঝে কোনো রিয়েকশন দেখলাম না। ও আমাকে বলে যে যা হবার তা হয়ে গেছে, আমি এখন পুরনো কথাটা নিয়ে কোনো রকম ঝগড়া করতে চাই না, আমি বর্তমান নিয়ে থাকতে চাই। অ্যান্ড আমি দেখতে পাই যে ইমা আমার আব্বা আম্মার সাথে খুব ক্লোজভাবে মিশে যায়। আমার আব্বা আম্মাকে প্রচুর পরিমাণ আদর আপ্যায়ন করা, ভালোবাসা অ্যান্ড সব কিছু মোটামুটি ঠিকঠাক মতো চলতেছিল। এরপর একটা সময় আমার ভিসা হয়ে যায়। ভিসা হওয়ার পর আমি তখন কানাডাতে চলে যাই। কানাডাতে চলে যাওয়ার পরে আমার মেয়েটার জন্য আমার খুব খারাপ লাগে, আমার রেসির বাচ্চাটার জন্য, আমার মেয়েটার জন্য আমি খুবই মাঝে মাঝে কান্নাকাটি করি, প্রচুর কান্নাকাটি করি। আর আমি আমার মেয়েটার সাথে কথাও বলতে পারি না, আমার মেয়েটার সাথে আমার কথাও হয় না। আমি তখন ওইখানে থাকতে থাকতে একটা পর্যায়ে আমি তখন মানে ইমার পাসপোর্ট কাগজপত্রগুলো নিয়ে আসি। আসার পরে আমার ওখানে আমার কানাডাতে আমার নিজের কাগজপত্র হয়। নিজের কাগজপত্র হওয়ার পরে এরপর আমি ইমার কাগজপত্রের জন্য মানে ইমার কাগজপত্র জমা দিই আমার বউ হিসাবে। তো বউ হিসাবে জমা দেওয়ার পরে প্রায় 1 বছর পরে, এক বছর সামথিং পরে ইমার ভিসা হয়। ভিসা হওয়ার পরে তখন আমি বাংলাদেশে আসি। বাংলাদেশে আসার পর আমার আব্বা আম্মার কাছ থেকে দোয়া মানে পা ধরে সালাম টালাম করি। অ্যান্ড সব কিছুর পর আমি তখন ইমার বাবা মাও কিন্তু অনেক ভালো, মানে আমার সাথে অনেক ভালো সম্পর্ক। মানে ইমার বাবা মা কিন্তু আজ পর্যন্ত জানে না যে আমার আগে একটা বউ বা বাচ্চা ছিল, এটা শুধুমাত্র ইমা জানে, ইমা কিন্তু তার বাবা মাকে বলে নাই। এরপরে যথারীতি আমি ইমাকে নিয়ে আমি কানাডাতে চলে যাই। অ্যান্ড কানাডাতে চলে যাওয়ার পরে আমাদের দিনগুলো খুবই ভালোই যাচ্ছিলো। বাট ইমার কোনো সন্তানও ছিল না, ইমার কোনো সন্তানও না। বাট এটা আমি জানি না যে মানে প্রবলেমটা কী। কানাডাতে যাওয়ার পর আমরা অনেক ডাক্তার দেখাই, ডাক্তার বলে যে বাচ্চা হবে, মানে ওয়েট করেন, এরকম করে বাচ্চা হবে করে ঘোরাচ্ছে। মানে আমারও সমস্যা দেখে না, ওরও সমস্যা দেখে না, বাট বাচ্চা কেন হয় না এটা আমি জানি না। যেতে যেতে প্রায় আমরা ওইখানে প্রায় 5 বছর মতো থাকি। আর ওই 5 বছর ওর কোনো বাচ্চা হয় না, এটা নিয়ে কিন্তু পরিবারের মাঝে অনেক প্রবলেম হচ্ছে। আমার আব্বা আম্মা অনেক প্রবলেম করতেছে। এর মাঝে আমি বাংলাদেশে আসি 2 বার, কিন্তু ইমা আর বাংলাদেশে আসে না, ও কানাডাতেই থাকে। অ্যান্ড এরকম করতে করতে একটা পর্যায়ে কানাডাতে ওর গ্রিন কার্ড হয়, ও একজন গ্রিন কার্ড হোল্ডার হয়, কারণ ও গ্রিন কার্ডের জন্য ওয়েট করতেছিল। অ্যান্ড গ্রিন কার্ড হওয়ার পরে তখন আমরা স্বামী স্ত্রী একসাথে বাংলাদেশে আসি। আসার পর ওর বাবা আমাকে বিভিন্ন রকমের কবিরাজের কাছে, ডাক্তারের কাছে অনেক জায়গায় নিয়ে যায়, ওকেও নিয়ে যায়, আমাকেও নিয়ে যায়। আমরা অনেক কবিরাজি ওষুধ খাই, ডাক্তারি ওষুধ খাই, বাট কোনোভাবেই কোনো কিছু হয় না। ডাক্তার বলে হবে একটু অপেক্ষা করেন, আল্লাহ দিবে, এরকম করে আমাদেরকে ঘোরাচ্ছে, বাট কোনো কিছু আর হচ্ছে না। আচ্ছা, এরই মাঝে আরেকটা ব্যাপার আমি বলে রাখি, রেসি আমাকে ডিভোর্স করার পরে কিন্তু রেসি আরেকটা ছেলেকে মানে চিটংয়ের একটা লোককে বিয়ে করে ফেলে। অ্যান্ড বিয়ে করে ওই সংসারে ও অনেক ভালো আছে। আর বাংলাদেশে যখন আমি আবার আসি তখন কিন্তু আমার মেয়েটাকে আমার আব্বা আম্মা গিয়ে নিয়ে আসে। তখন আমার মেয়েটা আমাদের বাসায় থাকে। আমি তখন আমার মেয়েটাকে কানাডাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু রেসি আমার মেয়েকে কানাডাতে নিতে দিবে না। চেষ্টা করার পর আমি মেয়েটাকে কানাডাতে আনতে পারি না। তো একটা পর্যায়ে আমরা বাংলাদেশে প্রায় 3 মাসের মতো থাকি। 3 মাস থাকার পরে তখন আমি আর আমার বউ আবার হচ্ছে মানে কানাডাতে ব্যাক করি। অ্যান্ড কানাডাতে ব্যাক করার পরে তখন প্রায় আরও 1 বছর মতো কেটে যায়। এক বছর সামথিং হঠাৎ করে আমি দেখি যে আমার বউ একটা ছেলের সাথে, মানে বাঙালি একটা ছেলের সাথে, বাঙালি একটা ছেলেকে আমাদের বাসায় নিয়ে আসে। তো বাসায় যখন নিয়ে আসে আমি তখন জিজ্ঞেস করি যে কী ব্যাপার, এই ছেলেটাকে চিনতে পারছি না। তো আমাকে বলতেছে যে ছেলেটা বাড়ি ঢাকাতে, আমাদের মানে আমার ক্লাসমেট, এটা বলে যে আমরা ক্লাসে একসাথে পড়াশোনা করছি এরকম। তো আমি বললাম যে তোমার ক্লাসমেট, বাট দেখি ছেলেটাকে অনেক বড় মনে হয় না যে ওর ক্লাসমেট। তাই আমি বললাম তো ছেলেটা এখানে আছে, তোমার ক্লাসমেট, আগে তো জানতাম না। আমাকে বলে যে অল্প কিছুদিন ধরে পরিচয় হয়েছে, তুমি চিনো না, তুমি চিনবা, আমাকে এরকম করে বলে। আমি তখন বলি যে তোমার ক্লাসমেট আমি চিনতে পারি না, ওটা তুমি কোনো কথা বললা। অ্যান্ড একটা পর্যায়ে আমি তখন দেখতে পাই যে ছেলেটার সাথে মাঝে মাঝে বের হয়। তো কানাডাতে এরকম একটা জায়গা, ওখানে আসলে বউকে কোনোভাবে কিছু বলা যাবে না, মানে বউ তার স্বাধীন মতো চলবে, তাকে কোনোভাবে বাধা দেওয়া যাবে না, মানে কোনোভাবে বাধা দেওয়া যাবে না। তো এভাবে চলতেছে, বাট চলতে আরও কিছুদিন কাটে। বাট কাটার পর আমি একটা ব্যাপার খেয়াল করি যে ছেলেটার সাথে ওর অনেক ক্লোজ সম্পর্ক, মানে অনেক ক্লোজ সম্পর্ক। তখন আমি চিন্তা করতে আমার কোপালটাই বুঝি এমন, আমি প্রথম বিয়ে করলাম, আমার প্রথম বউ পরকীয়া করলো, অ্যান্ড এখন আমি সেকেন্ড বিয়ে করলাম, আমার সেকেন্ড বউ সেম অবস্থায় করতেছে। মানে আমি তখন বুঝতে পারতেছি আমার মনের মাঝে প্রচণ্ড রকম কষ্ট লাগে। একটা পর্যায়ে আমি তখন কী করবো আমি বুঝতে পারতেছি না। আমি তারা বলি যে আমার খুবই আব্বা আম্মার কথা মনে পড়তেছে, মানে আব্বা আম্মার কথা প্রচুর মনে পড়তেছে, কেন মনে পড়তেছে আমি ঠিক বুঝতে পারতেছি না। অ্যান্ড এর
মাঝে আমার মাটাও একটু অসুস্থ হয়ে যায়, আম্মা অসুস্থ হয়, তখন আমার আম্মার জন্য আমার প্রচুর খারাপ লাগে। আমি তাকে বলি যে ঠিক আছে তুমি থাকো, অথবা তুমি আমার সাথে চলো আমরা বাংলাদেশে যাই, আমার আম্মা অসুস্থ। তো আমাকে বলেছে ও তখন ওখানে একটা কোর্স করতেছিল একটা জবের জন্য, তো আমাকে বলতেছে আমার কোর্সটা কমপ্লিট হোক, আমি জবে অ্যাটেন্ড করি, অ্যান্ড জবে অ্যাটেন্ড করার পরে না আমি বাংলাদেশে যাব। তো আমি যতই তারা বলি, ও বলে যে ওর মানে জবে অ্যাটেন্ড করতে হবে, আগেও জব অ্যাটেন্ড করবে তারপরে। তো আমি বাংলাদেশে আসি, বাংলাদেশে আসার পরে মা অসুস্থ ছিল, মা হসপিটালে ছিল। আমি বাংলাদেশে যেদিন আসি, আমি বাংলাদেশে আসার প্রায় 17 দিন পরে আমার আম্মা মারা যায়। আমার মারা যাওয়ার পরে আমার মনটা ভীষণ ভেঙে যায়, আমি খুবই কষ্ট পাই। আমি প্রায় 2 মাসের মতো বাংলাদেশে থাকি। আমার আব্বা তখন আমাকে অনেক বুঝে, আমার বোনগুলো, আমার বড় বোন, তারপর ছোটো বোন, ওরা সবার সাথে থাকি। অ্যান্ড আমি তখন আমি তখন ইমাকে ফোন করে বলি যে আম্মা মারা গেছে, তুমি বাংলাদেশে আসো। আমাকে বলো আম্মা মারা গেছে, এখন কি আমি গেলে আর আম্মার লাশ দেখতে পারবো? আম্মাকে মাটি দিয়ে দাও আর তুমি চলে আসো, তুমি চলে আসলে এরপরে না হয় আমরা আবারও ব্যাক করবো। তো এইভাবে আমি প্রায় 2 মাসের মতো থাকি। থাকার পর আমি তখন আবার বাংলাদেশ থেকে কানাডা যাই। অ্যান্ড কানাডা যাওয়ার পর আমি যেটা দেখতে পাই, কানাডা যাওয়ার পর আমি দেখতে পাই যে ইমার আমার সাথে থাকে না, ইমা আলাদা একটা ঘরে থাকে। তখন ও সেপারেট। আমি তখন তারা বলি যে মানে তুমি সেপারেট মানে কি, তুমি কি আমার রুমে থাকবে না? বা কেমন করে যখন জিজ্ঞেস করি, তখন ও আর কোনো সংকোচ না করে আমাকে ডিটেলস বলে দেয় যে দেখো আমি তোমাকে একটা কথা বলি, আমি আসলে তোমার সাথে অনেক দিন ধরে ছিলাম, বাট আমার কাছে মনে হচ্ছে যে তোমার সাথে আমার কমফোর্ট ফিল হচ্ছে না, তোমার বয়সের সাথে আমার বয়সের অনেক ডিস্টেন্স। আমি তখন বলি যে এটা তুমি কী বলতেছো? ও বলে যে আমার কাছে মনে হচ্ছে যে মানে আমরা বয়সে মিসওয়েড না, মানে তুমি যদি মানে তোমার বয়সের সাথে আমার বয়সের অনেক পার্থক্য। আমি তখন তারা বলি যে তাহলে আমার বয়সের সাথে তোমার বয়সের অনেক পার্থক্য, এটা জানার পর তুমি আমার বিয়ে করছিলে কেন? ও আমাকে বলে যে যদি জানতাম যে তোমার আগে বউ আছে তখন তো আর বিয়ে করতাম না। অ্যান্ড কথাবার্তা পরে যাও আমাকে একটা সময় ক্লিয়ার করে বলে দেয় যে আমি অন্য একটা ছেলেকে বিয়ে করছি, অ্যান্ড আমি তোমাকে ডিভোর্স করে ফেলেছি। আমি তখন তারে বলি যে তুমি আমাকে ডিভোর্স করেছো? আসলে কানাডাতে ডিভোর্স করা খুবই ইজি ব্যাপার, একদম ইজি। আমি তখন খুবই কান্না করে আমি বলি যে কাকে বিয়ে করছো? তখনও আমাকে একদম কোনো কিছু না লুকিয়ে সোজা বলে যে আমরা যে 3 মাস বাংলাদেশে ছিলাম তখন আমি আমার এই ক্লাসমেট বন্ধুটাকে বিয়ে করেছি, এটা আমার পরিবার আমাকে বিয়ে করিয়েছে, আমার পরিবারের মাধ্যমে আমার বিয়ে হয়েছে। অ্যান্ড বিয়ে হবার পরে তখন আমার পরিবারের মাধ্যমে বিয়ে হয়েছে, দেন আমি তখন ওর কাগজপত্র নিয়ে আসি, আনার পর আমি এখানে এসে ওর কাগজপত্র জমা দিয়ে ওর ভিসা হয়। আমি তোমাকে বলি না আমাকে বাংলাদেশ থেকে আমার স্বামী হিসেবে এখানে নিয়ে আসছি। কানাডার রাস্তায় তখন আমি পাগলের মতো ঘুরতে থাকি। আমি তখন একরকম পাগল হয়ে যাই। আমি হসপিটালে প্রায় 1.5 মাসের মতো ভর্তি থাকি, পাগলের মতো কোনো কাজ করতে পারি না, ঘুমাই না, খাই না, সম্পূর্ণ পাগল হয়ে যায়। একটা পর্যায়ে আমার আব্বা আমাকে বাংলাদেশ থেকে ফোন করে বলে যে তুই বাংলাদেশে চলে আয়। আমি তখন আমার আব্বাকে বলেছি আব্বা আমি বাংলাদেশে কার কাছে যাব? আমার জীবনটাই তো নষ্ট হয়ে গেল, আমি আর বাংলাদেশে কেন যাবো? তো এরই মাঝে একটা রোগ চলে আসে, যেটা আপনারা সবাই চিনেন। 2 বছর ধরে রোগটা 2 বছর বয়ে থাকে। 2 বছর ধরে আমি মানে কোনো রকম কানাডাতেই ছিলাম। অ্যান্ড আমি 2020 সালে তখন বাংলাদেশে যাই। বাংলাদেশে যাওয়ার পর আমি আমার আব্বার সাথে আছি। অ্যান্ড ছোটো বোনটা আমার আব্বার সাথে থাকে, বড় বোন তার শ্বশুরবাড়িতে থাকে, ছোটো বোন জামাই, আমার ছোটো বোনের ঘরে হচ্ছে 2টা মেয়ে সন্তান আছে, ওরা একসাথে থাকে। ওরা আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসে। পরিবার থেকে আমাকে বিয়ে করার জন্য আবারও প্রচুর পরিমাণ প্রেশার দিচ্ছে। আমি আর কানাডাতে যাই না, কানাডা থেকে আমি পার্মানেন্টলি চলে আসি। কানাডার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। বাংলাদেশে আসি, আমার আব্বার সাথে থাকি, কোনো কাজকাম করি না, ঘরে থাকি, নামাজ রোজা করি, আল্লাহকে ডাকি, আর আপনার জীবনের গল্পগুলো শুনি। আপন ভাই, আমি জানি না যে আমি আপনাকে কি বলবো। আমি জানি যে হয়তো আপনি আমার কথাগুলো শোনার পর আমাকে খারাপ বলবেন, আমাকে খারাপ বলে গালি দিবেন, কিন্তু ভাই দেখেন, আমি আপনাকে একটা সত্য কথা বলি, আমার জীবনে যা কিছু হয়েছে আমার কাছে মনে হয় না যে কোনোটাই আমার ইচ্ছা হয়েছে। অ্যান্ড আমি ভুল করছি, আমি আমার ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমাও চাইছি, কিন্তু আল্লাহ আমাকে কেন ক্ষমা করেনি এটা আমি জানি না। ভাই যদি সম্ভব হয় আমার জীবনের গল্পটা প্রচার করবেন, কারণ আমার মতো এরকম বাংলাদেশে অসংখ্য ছেলে আছে যারা বউ রাখার পরেও পরকীয়ার লিপ্ত হয়। অ্যান্ড পরকীয়ার পরিণতিটা কতটা ভয়ঙ্কর হয় তাদেরকে আমার জীবনের গল্পটা বলে আপনি সতর্ক করে দিবেন। আপন ভাই, এটা আমার ফোন নাম্বার, যদি কখনো সম্ভব হয় আমাকে ফোন করবেন। আমাদের বাসার ঠিকানা ডিটেলস যদি পারেন কখনো আমাদের বাসাতে আসবেন। আর আমি আর বিয়ে করব না, আমার পরিবার থেকে যতই প্রেশার দেখে আমি আর বিয়ে করব না, বাকিটা জীবন আমি এভাবেই কাটাই দিব। আপনি অনেক ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক বন্ধুরা, শুরুতেই সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আপনারা পুরোটা গল্প আমার সাথে কমপ্লিটলি শুনেছেন।
আসলে মানে প্রথমত বলে রাখি যে গল্পটা এতটা বড় ছিল, আমি যদি 3 ঘন্টায় ওনার গল্পটা বলতাম তাহলে কিন্তু শেষ করতে পারতাম না। 3 ঘন্টায় এই গল্প শেষ করা সম্ভব না। আমি কেটে কেটে বলেছি, মানে একটা অংশ কেটে দিয়ে এখানে অনেক অনেক কথা আছে, মানে কথাগুলো কেটে 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 বলেছি। এজন্য তো গল্পটা আপনাদের কাছে একটু হিবিজিবি লাগতে পারে, কিন্তু আপনারা যদি গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে থাকেন তাহলে বুঝবেন। গল্পটা স্কিপ করে যদি শোনেন, টেনে টেনে শোনেন, তাহলে কিন্তু বুঝবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি শুনে থাকেন তাহলে কিন্তু আমি আশা করি আপনি বুঝতে পারছেন। কারণ ওনার এখানে কিন্তু অনেক ঘটনা আছে। ওনার ওই প্রথম গার্লফ্রেন্ড কুলসুম, ওটার সাথে অনেক ঘটনা, তারপর ওনার বউ যিনি ছিল রেসি, তারপর আবার প্রেমিকা হলো ইমাও শেষে বউ হলো। তো এখানে অনেক কথা আছে, পারিবারিক অনেক কথা আছে। আমি কিন্তু অনেক মানে ওনার গল্পটার মানে 4 ভাগের 3 ভাগ কেটে ফেলেছি। 3 ভাগ কেটে ফেলে আমি শুধু 1 ভাগ রেখেছি। 1 ভাগের মাধ্যমে আমি জানি না আপনাদেরকে বুঝাইতে পারছি কি না। আমি জানি যারা আমার লিসেনার্স, যারা আমার ভিডিও দেখে, তারা সবসময় আমার গল্পগুলো খুব মনোযোগ দিয়ে শোনে। অ্যান্ড মনোযোগ দিয়ে যদি আপনি শুনে থাকেন তাহলে আপনি বুঝেছেন। দর্শক বন্ধুরা, গল্পের শুরুতে বলেছিলাম যে 2 নৌকায় পা দিয়ে কখনো নদী পার হওয়া যায় না। আর কেউ যদি 2 নৌকায় পা দিয়ে নদী পার হতে চায় তাহলে তার শেষ পরিণতিটা কতটা ভয়ঙ্কর হতে পারে, আপনি যদি আমার এই জীবনের গল্পটা, মানে মাসুদ ভাইয়ের জীবনের গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন, তবে তা হারে হারে বুঝবেন। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। যারা আজ পর্যন্ত 2 নৌকায় পা দিয়ে আছেন, সেটা হোক ছেলে, মেয়ে, মহিলা বা পুরুষ, আপনার কাছে আমি রিকোয়েস্ট করবো যে আপনি অন্তত আজকের মাসুদ ভাইয়ের জীবনের গল্পটা শুনে সরে আসেন। মাসুদ ভাইয়ের জীবনের বাস্তব গল্পটা শুনে আপনি সরে আসেন। আপনি ভালো কিছু করতে যাচ্ছেন না। কারণ 2 নৌকায় পা দিয়ে মুরব্বীরা যেমনি বলতো, গুরুজনরা যেমনি বলতো, নদী পার হওয়া যায় না। 2টা সম্পর্ক করে, 2টা রিলেশন করে কখনো এক জীবনে সুখে থাকা যায় না। দর্শক বন্ধুরা, রিকোয়েস্ট করবো, যারা আপনার আশেপাশে যদি এরকম কোনো মানুষ থেকে থাকে আজকে মানে মাসুদ ভাইয়ের জীবনের গল্পের মতো, তাহলে তাকে বলে দিবেন যে তোর শেষ পরিণতিটা এরকম হতে পারে। এরকম একটা গল্প আমি আপন ভাইয়ের মুখে শুনেছিলাম, সতর্ক করে দিবেন। আর এই গল্প থেকে যেটা শিখেছেন সেটা আপনি মনে রাখবেন, তাহলে আপনার এই 1-1.5 ঘন্টা সময় কাজে লাগবে। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ থাকার প্রত্যাশায় আমি আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আবারও হাজির হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। টাটা, ভাই।